আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের খুবই একটা গোছালো প্রিপারেশন নিতে হবে জিকে, এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যে কমন আসলে আমি কমন পাবো, আর যদি কমন না আসে সবার অবস্থা হচ্ছে সেম সেম হবে। তো জিকে প্রিপারেশনের প্রথম যে জিনিসটা সেটাই হচ্ছে মূলত এইটা, যে আমি এমন ভাবে প্রিপারেশন নিয়ে যাবো যদি আমার কাছে সহজ মনে হয় তার মানে সবার জন্য সহজ এসেছে, আর আমার জন্য যদি কঠিন মনে হয় তাহলে কি মোটামুটি সবার জন্য কিন্তু কঠিন প্রশ্ন এসেছে। এইটা যদি আমরা এই ইন্টেনশনটা যদি মাথায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই জিকের প্রিপারেশনটা কাভার করতে পারবো। এবং জিকে রিটেন বা প্রিলি এইভাবে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, দুইটাই হচ্ছে আমাদের সেম জিনিস। এই জন্য আমাদের জিকে রিটেন বা হচ্ছে প্রিলি আলাদা করে প্রিপারেশন নিয়ে যাবেন না, একসাথে এমন ভাবে প্রিপারেশন নিবেন যেন দুইটাই হচ্ছে কাভার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন মোটামুটি যেটা নিয়ে শুরু করব। আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে এডিটা লাস্ট আমাদের পরীক্ষা হয়েছে 2023 সালে, সেটাতে কি কি টপিক থেকে প্রশ্ন এসেছিল, এবং হচ্ছে সিনিয়র অফিসারের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেখানে কি কি কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু ধারণা পাবো যে আসলে কোন কোন জায়গায় আমাদের টাস্ক করতে হবে সব থেকে বেশি, এবং কোন কোন টপিকটা হচ্ছে আমাদের লেস ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা প্রথম প্রশ্নটাতে চলে আসি। প্রথম যে 61 নম্বরের প্রথম প্রশ্নটা ছিল যে টার্টার ট্রাইবস লিভ ইন, এই যে টার্টার ট্রাইবসটা আছে না, ট্রাইবস, তার মানে এখানে আমার অ্যানালাইসিস যখন আমরা করব তখন আমাদের দেখতে হবে যে আসলে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, কি প্রশ্ন এসেছে এটা কিন্তু না, ঠিক আছে? ট্রাইবস এই টপিকটাই হচ্ছে আমাদের মেন গুরুত্বপূর্ণ। তো এই ট্রাইবসটা আমাদের দেখতে হবে, যেটাকে আমরা বলে থাকি উপজাতি বা আদিবাসী। তো আমরা জানি এটা কি রাশিয়ার একটা ছিল, তাই না? রাশিয়ার ছিল। তো তাইলে আমরা সাথে সাথে কি যখন আমরা নোট করব তখন আমরা একটা জিনিস সিলেক্ট করে নেব, কি একটা অ্যানালাইসিস থাকবে খাতাতে আমরা লিখে ফেলবো যে আমাদের একটা প্রশ্ন এসেছিল কি থেকে, ট্রাইবস থেকে, তাহলে ট্রাইবস হচ্ছে আমাদের একটা টপিক। ঠিক আছে, নিচে শেষে অবশ্য আমি হচ্ছে আপনাদের জন্য অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ মোস্ট টপিক গুলো হচ্ছে দিয়ে দিয়েছি, যাতে আপনারা বাসায় নিজেরাই ওই টপিক গুলো সম্বন্ধে একটু আরেকটু ডিসকাশন বা নিজে নিজে করতে পারেন। নেক্সট যে টপিকটা, হুইচ কান্ট্রি ইজ নোন ল্যান্ড অফ কেকস, তার মানে কি আমাদের হচ্ছে ভৌগোলিক যে উপনাম টপিকটা আছে না, ভৌগোলিক উপনাম, এই টপিকটা থেকে এসেছে। ঠিক আছে, তো এই টপিকটা আমাদের হচ্ছে গুরুত্ব দিয়ে পড়ে ফেলতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর টপিক। এইভাবে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তা না হলে আপনি জিকে এর যে মহাসমুদ্র থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। নেক্সট যে প্রশ্নটা সেটা আমাদের কোন জায়গা থেকে এসেছে, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য এরিয়া হোয়ার দ্য রিভার্স মিট ইন ওশান, কোথায় হচ্ছে ওশানের সাথে আমাদের রিভারটা মিট করতেছে। তাহলে আমাদের যে স্ট্রেইট আছে না, ওই ওই টাইপের যে টপিকটা আছে সেটার সাথে আমাদের কানেক্ট করে এটা পড়ে ফেলতে হবে, এবং আমরা নদ নদীর যে টপিকটা সেটা পড়লে কিন্তু এটা পেয়ে যাবো। তো আমি ধরলাম যে 3 নম্বর টপিকটা কি, নদ নদী। ঠিক আছে, নদ নদী। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট আর দ্য টু মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্টস ইন ইউনিভার্স, আমাদের যে ইউনিভার্সটা আছে এখানে সব থেকে মোস্ট, মানে সব থেকে বেশি কি কি পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি হাইড্রোজেন এবং হিলিয়াম। তো এখানে দেখতে হবে ইউনিভার্স আছে নাকি প্ল্যানেট আছে, এই জিনিসটাই হচ্ছে আমরা ভুল করি। যদি প্ল্যানেট বলে সেক্ষেত্রে আমাদের কি নাইট্রোজেন অ্যান্সার হবে, আর যদি বলে ইউনিভার্স সেক্ষেত্রে কিন্তু হিলিয়াম হাইড্রোজেন এই জিনিসটা আমাদের দিতে হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি লাইভটাকে একটু আমার গ্রুপে শেয়ার করে দিই যাতে সবাই জয়েন হয়। এক সেকেন্ড। আচ্ছা, ওকে, নেক্সট, হু ইজ দা, তাহলে এখানে আমাদের কি পেয়েছি, আমরা একটা হচ্ছে সায়েন্স থেকে একটা প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, সায়েন্স, তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে সায়েন্স থেকে। আমি আগেই বলে বলে দিচ্ছি যে প্রিপারেশন নিতে গেলে আপনাকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আমি যে কোনো টপিক সেটা যে সাবজেক্টই হোক না কেন, আমি প্রথম বলি যে আপনারা স্ট্র্যাটেজি মেনটেন করেন। স্ট্র্যাটেজি মেনটেন না করে আপনি যতই ভালো পড়াশোনা করুন যাই করুক না কেন, অনেক ভালো পারফরমেন্স কিন্তু আপনি করতে পারবেন না। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই, হু ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, তার মানে এটা আমাদের কি, যে আমাদের একেবারে আমরা যদি ধরি তাহলে কি 1950 থেকে 1900 কি বান্নের বান্নের আগ বান্নর মধ্যে পড়ছে, তাই না? ভাষা আন্দোলনের আগের মধ্যে। তাহলে এই যে টিনিউরটা এটা আমাদের পড়তে হবে। তো এটা হচ্ছে কি আমাদের হিস্ট্রির মধ্যে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি ওয়ার্ড ফার্স্ট বাজেট প্রেজেন্টেড ইন, তো এই যে বাজেট যখন আমরা ইকোনমি নিয়ে পড়বো তখন আমরা এই টপিকটা পেয়ে যাব। তার মানে আমাদের হচ্ছে কি ওয়ার্ড ইকোনমিটাও পড়তে হবে, এবং হচ্ছে সাথে সাথে বিডি ইকোনমিটাও পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনভেন্টরস অফ ভাইরাস, ভাইরাসের ইনভেন্টরসটা কে? ঠিক আছে,
তো এখানে আমাদের কি বুক এন্ড অথর্স যেমন পড়তেছি, সাথে সাথে কিন্তু আমরা ইনভেন্টরস এর একটা টপিক কিন্তু আমরা যে কাবিল মাহমুদ ভাইয়ের ডাইজেস্ট বইটা দেখি, ওখানে দেখবো আমরা আছে কি কি বুক এন্ড অথর্স, বিভিন্ন ইনভেন্টর, এই টপিক গুলো, ঠিক আছে। তো এই টপিকটা আমাদের পড়তে হবে। আমরা জাস্ট হচ্ছে অ্যানালাইসিস করে বোঝাচ্ছি যে জিকে জন্য আমাদের কোনটা কোনটা গুরুত্ব দিতে হবে এবং কোনটা কোনটা লেস ইম্পর্টেন্ট। এটা আমাদের যদি বুঝতে পারি একবার, তাহলে দেখবেন যে প্রিপারেশন না একেবারে আমাদের কি সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে হচ্ছে হুইচ স্ট্রেটস। আচ্ছা, আমরা প্রশ্ন কি এসছে জানা দরকার না, স্ট্রেটস এটা তো 100% ইম্পর্টেন্ট, তাই না? প্রণালী, প্রণালী থেকে প্রিলিতেও কোশ্চেন এসেছে, রিটেনেও কোশ্চেন এসেছে, সব জায়গায় কোশ্চেন আসে। যদি মানে বিশ্বাস না করতে চান, আপনারা অফিসার ক্যাশ 21 সাল ভিত্তিকে দেখেন, আমাদের প্রণালী থেকে কিন্তু রিটেনে প্রশ্ন এসেছে এবং প্রিলিতে তো অহরহ আসেই। আচ্ছা, 69 নম্বরে কি দেখাচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস হেল্পস ইন ব্লাড ক্লোটিং, রক্ত জমাট বাঁধতে কোনটা সহযোগিতা করে? এইটা হচ্ছে ভিটামিন কে, যেহেতু এটা হচ্ছে আমাদের সায়েন্স থেকে এসেছে। তার মানে দেখেন, আমরা কিন্তু যখন জিকে পড়ি আমরা বিজ্ঞানটাকে গুরুত্বই দিই না, কিন্তু এই যে বিজ্ঞান ভিত্তিক যে টপিক গুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ এডি প্রশ্নটাই প্রমাণ করে যে কি পরিমাণ আমাদের হচ্ছে সায়েন্স থেকে কোশ্চেন এসেছে। আমরা যে আগে একটু দিকে চলে যাই, দেখেন এইটা হচ্ছে সায়েন্স থেকে এসেছিল। তারপরে একটু নিচে আসলাম, ইনভেন্টরস, ভাইরাসের, ভাইরাসের ইনভেন্টরস কে, এটাও আমাদের হচ্ছে সায়েন্স থেকে এসেছে। আবার আরেকটু নিচে আসলে দেখা যাচ্ছে যে এই যে ব্লাড ক্লটিং, এটাও কিন্তু আমাদের সায়েন্স থেকে এসেছে। এই জন্য হচ্ছে আমাদের সায়েন্সটা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেইন, কোথা থেকে আসছে? এটাও কিন্তু সেই সায়েন্স থেকে আসছে। তাহলে আমরা জিকে কেন পারি না? কারণ হচ্ছে আমরা বিজ্ঞান টাইপের যে জিকে গুলো আছে সেগুলোকে আমরা গুরুত্বই দিই না। আমরা সারা জীবন সেই প্রিলি রিটেনের ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ পার্ট নিয়ে পড়ে থাকে, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখি কি জিকে। আপনি সিনিয়র অফিসারের প্রশ্ন দেখলেও দেখবেন যে এই টাইপের কোশ্চেন গুলো, যে বিজ্ঞান ভিত্তিক যে টাইপ গুলো, সেগুলো কি পরিমাণ আসছে, ঠিক আছে। তাহলে আচ্ছা, আমাদের যে ইনস্ট্রাক্টর আছে আর তার বিদ্যুৎ চলে গিয়েছে, তার জন্য সে লিভ নিয়ে নিতে হয়েছে তার বাধ্যতামূলক। এখন দেশের যে পরিস্থিতি, আচ্ছা, ওই ইয়াটা আমি শেয়ার দিই এবং আমি কন্টিনিউ করি। একটু ধরে ধরবেন আপনারা, হ্যাঁ? ঠিক। আচ্ছা, আমার স্লাইডটাকে দেখতে পাচ্ছেন? মানে আমি যে এটা দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার দিয়েছি। জি, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। ওকে। আমাদের মানিক হোসেন যেখান থেকে শুরু করছিলেন আসলে, কিছু বিশ্লেষণ আমি দেখছিলাম যে সে করতেছিল। সেটা হলো আসলে জিকেটাকে টপিক ভিত্তিক চিন্তা করা, যে কোন টপিক থেকে এসেছে। তো এই বিশ্লেষণের জন্যই কিন্তু মূলত এই ক্লাসগুলো, হ্যাঁ, এইগুলো কিন্তু ফ্রি ক্লাস, হ্যাঁ, ফ্রি ক্লাস। আপনারা যাতে ব্রেন স্টর্মিং করেন। তো প্রচুর মেসেজ আছে আমার, কি যেন বলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। তো ওই মেসেজগুলো কিরকম আসে যে, ভাই বলেন সাধারণ জ্ঞানের, আহ, কি যেন বলে, সাধারণ জ্ঞান কিভাবে পড়লে আমি ভালো করতে পারবো, এই প্রশ্নটা অনেকেই করে।
মানে আপনারা যেটা চান সেটা হলো রেডিমেড, মানে কোন বইটা পড়লে ভালো করবে? আমাকে বলেন কোন বইটা পড়লে ভালো করবে। হ্যাঁ। আচ্ছা, যে স্ট্র্যাটেজির কথা আমাদের মানিক হোসেন বলতেছিলেন, ওই স্ট্র্যাটেজির কথাই আমি বলবো। এই স্ট্র্যাটেজিটা কি? যে ট্রাইব থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, তো এটা কোন টপিক থেকে প্রশ্ন এসেছে? ডেমোগ্রাফি থেকে, মানে জনসংখ্যা বা আদিবাসী, এই রিলেটেড। যে বিশ্ব জনসংখ্যা তো বিভিন্ন ভাগে ভাগ আমরা জানি। তারপরে আমরা জানি কি যে আহ, উপজাতি হিসেবে ভাগ আছে আবার, যে এই উপজাতিরা এখানে থাকে, ওই উপজাতিরা এখানে থাকে। আমাদের ডাইজেস্ট বইতে ওটার ভাগ করে আমরা দিয়েছি। আমরা যদি ওই ডাইজেস্ট বইয়ের পার্টেও যাই, যে আমরা কি আহ, দেখতে পাবো যে অনেকগুলো বাঘ আছে। হ্যাঁ, আমি একটু সময় নিচ্ছি এটা। একটা যদি আপনাদের দেখায় দেওয়া যায় যে হ্যাঁ, এরকম ভাবে নিজেদের মধ্যে distribution। আচ্ছা, টপিকটা এসেছে, আমি চলে যাই। এই যে কথাটা আমি বলতেছিলাম, যে এই যে ট্রাইবস অ্যান্ড রেস অফ ডিফারেন্ট কান্ট্রিজ। আপনি তাহলে এই ট্রাইবের ধরনগুলো এবং এই ট্রাইবগুলো কোথায় বাস করে, কে কোন দেশ, অনেক সময় দেখা গেছে মহাদেশ দিয়ে আসে, অনেক সময় দেখা গেছে দেশ দিয়ে আসে। যে এই ট্রাইবগুলো, এই যে আহ, আমরা বিসিএস এর মধ্যে এই প্রশ্নগুলো আছে দেখি, যে মাউরি উপজাতিরা কোথায় বাস করে। এটা কিন্তু প্রায় বিসিএস না, অনেক প্রশ্ন পরীক্ষার মধ্যে এসেছে। তাহলে কি আমাদের ট্রাইবটা এভাবে করে ভাগ করে পড়তে হবে, এবং এমনভাবে পড়তে হবে যেন কি আমার সবকিছু জানা থাকে। হ্যাঁ, তো এইটা আপনার বই থেকে পড়তে হবে বিষয়টা এরকম না, আপনি কিন্তু গুগল থেকে সার্চ করেও পড়তে পারেন যে ট্রাইব সংক্রান্ত সবকিছু আমি পড়তে চাই। যেহেতু আমার কি ট্রাইব থেকে প্রশ্ন এসেছে, মানে পরীক্ষার মধ্যে, এই যে বাংলাদেশ ব্যাংকের এটির মধ্যে প্রশ্ন এসেছে। হ্যাঁ, তো আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম, যে স্ক্রিন শেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে ট্রাইব থেকে কি প্রশ্ন, এই ইয়াগুলো যদি আমরা পড়তে পারি, যে কে কোথায় বাস করে, এবং মানে পিপল থেকেও আসে যে এই পিপলরা কোথায় বাস করে। হ্যাঁ, এই যে এস্কিমোরা কোথায় বাস করে, এরা কি ধরনের মানে মানুষ, বা এস্কিমো এস্কিমো বললেই কিন্তু আসলে আমাদের একটা ইয়া চলে আসে, ব্রেনে চলে আসবে যে এস্কিমোরা কি, মানে শীতের দেশে বাস করে এবং এই অঞ্চলে বাস করে নাকি। তো অঞ্চল ভেদে আপনার মাথার মধ্যে ওই জিনিসগুলো সেট করে নিতে হবে। হ্যাঁ, তো কেন আমরা এই স্ট্র্যাটেজির কথা বললাম? আমরা কেন স্ট্র্যাটেজির কথা বললাম, যে আপনার সম্পূর্ণ এত বড় সাধারণ জ্ঞান বই আপনার পক্ষে খুব পড়া সম্ভব না। আজকের বিশ্ব বা কি যেন বলে যে আহ, বাজারে আরো যে বই আছে, অনেক মোটা মোটা বই, কারণ কমন ফেলার জন্য কিন্তু তারা সব টপিকই দিয়ে রাখে। সব টপিকগুলো কমন ফেলার জন্য ওখানে দিয়ে রাখে। হ্যাঁ, তাহলে আমরা পড়বো কোনটা? পড়বো আমাদের যে বিশ্লেষণ, এই টাইপটাকে আমরা যে কোনো বই থেকে পড়বো, কিংবা আমি নিজে মানে গুগল থেকে আহ, নিয়ে বা পত্রিকা থেকে নিয়ে, যেখান থেকে পারি ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন গুলো নিয়ে আমি পড়বো, নিজের মতো করে গুছিয়ে নেব। তারপর কেন গোছাবো? নোট কেউ খাতায় লিখে, আর কেউ বা কম্পিউটারে নোট করে। হ্যাঁ, খাতায় লিখাই ইফেক্টিভ। কি কারণে ইফেক্টিভ? যে এটা আপনার রিটেনের ক্ষেত্রে কাজে দিবে। তবে হ্যাঁ, আপনার এই খাতায় লিখতে গিয়ে যদি আপনি অনেক সময় নষ্ট করে ফেলেন শুধু সাধারণ জ্ঞানের পেছনে, তাহলে তো ম্যাথ করা হবে না, অনুটপিক গুলো করা হবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? নিজের মানে কম্পিউটার যদি থাকে কম্পিউটার নোট করে নিতে পারেন। হ্যাঁ, কিংবা কোনো পেপার থাকলে ওই, কিংবা কোনো একটা বই থাকলে ওই বই থেকে কিনে দাগায় নিতে পারেন, যে হ্যাঁ এইগুলো মনে থাকে আমার, এগুলো মনে থাকে না, মনে থাকে না গুলো দাগায় নেন। হ্যাঁ, তারপরের টপিকে চলে যায়, যে হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ কেকস। মানে এটা কি বোঝাচ্ছে? যে এটা দ্বারা তারা বোঝাচ্ছে যে আহ, মানে বিভিন্ন দেশের নাম, যেমন আমাদের দেশকে কি বলা হয়?
আমাদের দেশকে চিরসবুজের দেশ বলা হয়, আমাদের ঢাকাকে বলা হয় রিস্কার নগরী। হ্যাঁ, তো এই যে উপনাম, আমরা বাংলাদেশেরই কিন্তু অনেক উপনাম আছে। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন পার্টকে আমরা বিভিন্ন নামে চিনি। কি যেন বলে, বরিশালকে এক নামে চিনি, চাঁদপুরকে আরেক নামে চিনি, চট্টগ্রামকে চট্টলা বা আহ, কি যেন বলে যে, আচ্ছা, আমরা কি তাহলে এই উপনামগুলো আমরা শিখবো? হ্যাঁ, দেশের যেমন উপনাম আছে, আমাদের দেশের ভিতরেও কি উপনাম আছে। মানে বাইরের দেশের যেই উপনামগুলো, ওই উপনামের গুলোর পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন পার্টেরও কি উপনাম আছে। এখন পরীক্ষায় এটা আসছে উপনাম মানে একটা দেশের, তার জন্য শুধু ওই দেশেরই পড়বো বা বাইরের দেশেরই পড়বো, এটা কিন্তু আমাদের দেশের ভিতরেও কোনো একটা জিনিস দিয়ে চলে আসতে পারে। তার জন্য আমাদের আমাদের দেশের জিনিসগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ এই ক্যাটাগরির আসছে উপনাম, আসছে একটা একটা দেশে নোন এজ দ্য ল্যান্ড অফ কেক। তাহলে আমরা ভূমিকম্পের দেশ বললে আমরা কোনটা স্মরণ করি? যে জাপান। আমরা যদি বলি যে কি যেন বলে, অ্যাপল আকৃতি দেখতে বা অ্যাপল বলা হয় কোন সিটিকে, তো ওইটাও কিন্তু আসলে এটার মধ্যেই পড়ে, যে একটা জিনিসকে আমরা জানি নিউ ইয়র্ক সিটি, কিন্তু এটাকে অ্যাপল সিটি বলা হয়। তাহলে এই যে ব্রেন স্টর্মিংটা আপনি এখানে করলেন, মানে এই প্রশ্নটা নিয়ে কিন্তু আপনি ব্রেন স্টর্মিং করতে হবে। হ্যাঁ, কারণ হলো আপনার সাম্প্রতিক প্রশ্ন বিবেচনায় কিন্তু আপনাকে আগাইতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে শর্টকাট কিভাবে ভালো করা যায়, তো শর্টকাট হলো এটাই যে আপনার সাম্প্রতিক প্রশ্নগুলো বিশ্লেষণ করে আগাইতে হবে। এটা শুধু যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, বিষয়টা কিন্তু এরকম না। আপনার এটা ম্যাথের ক্ষেত্রেও হবে স্ট্র্যাটেজি। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রেও স্ট্র্যাটেজি হবে। হ্যাঁ, এখন দেখা গেল যে ভোকাবুলারি থেকে কম যদি প্রশ্ন আসে, তো ভোকাবুলারিতে আমি কি অত হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করতে যাবো না। আমি স্ট্র্যাটেজি ফলো করবো যে পিডিটা আমার অর্জন করার জন্য যতটুকু ভোকাবুলারি প্রয়োজন অতটুকু। তারপরে রিটেনের ক্ষেত্রে তো আমার ভোকাবুলারি প্রয়োজনই পড়ে, তো আমরা ভোকাবুলারি আমরা নিয়ে নিই। তো যেটা বলতেছিলাম যে ল্যান্ড অফ কেকস, তো বলেন তো যে এই যে ল্যান্ড অফ কেকস বলতেছি, তো এই ধরনের উপনাম আর কোন দেশের আছে? নিউ ইয়র্ক বললাম আমি। তারপর নরওয়ের একটা আছে, ওটা কে বলতে পারবেন? নরওয়েকে কি বলা হয়? নরওয়েকে, আর নতুন সূর্যোদয়ের দেশ। হ্যাঁ, মানে মানে ল্যান্ড অফ নিশীথ নিষিদ্ধ রাইজিং সূর্যের সান দেশ। না, রাইজিং নিষিদ্ধ সান আমরা সূর্যের দেশ। নিশীথের সূর্যের বেশি। দেশ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে উপনামগুলো দেশের, এই দেশের উপনামগুলো আপনার কিন্তু যে কোনো বই থেকে পাবেন। এটা কিন্তু আমি আহ, বলতে পারবো না অমুক বইতে আছে অমুক বইতে না, সব বইতেই আছে। কোনো বইতে সমৃদ্ধ আছে, কোনো বইতে সমৃদ্ধ নাই। যে বইতে সমৃদ্ধ আছে আপনি ওই বই থেকে পড়েন, কিংবা যে বইটা আপনার কাছে আছে ওই বই থেকেই পড়েন। পড়ে আপনি কি করেন, যে আরো কি এই ধরনের আরো কি আছে সেটা আপনি কি গুগল সার্চ করে বের করে নোট করে নেন। হ্যাঁ, তাহলে তো আপনার কি এই টপিকের প্রতি প্রস্তুতি হয়ে গেল। ঠিক আছে না? আরো এমন কি উপনাম আছে? আরো এরকম অনেক উপনাম আছে যেগুলোকে আমরা, আর হাজার হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। হ্যাঁ, 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 এই যে, সূর্যোদয়ের দেশ জাপান। হ্যাঁ। তাহলে দেখেন, এই যে এখানে যে আমরা যে বিষয়টা বলি, হ্যাঁ, কোন সমুদ্র মানে, রানী গ্রেট ব্রিটেন। হ্যাঁ, এই যে নেম অফ ডিফারেন্ট জোন, বিভিন্ন জোনেরও কিন্তু নাম আছে। হ্যাঁ, তো আমরা কি যেন বলে, রিটেন পরীক্ষা অনেক সময় আসে যে থ্রি টাইগার্স বলা হয়, আসলে কোন দেশগুলো, কোন দেশগুলো, এগুলো কিন্তু আসলে দেশগুলোর একটা সমন্বিত নাম। এগুলো হলো আবার সমন্বিত নাম। ঠিক আছে, এই সমন্বিত নামটাও কিন্তু এই টপিকের মধ্যেই পড়ে আসলে। হিন্দিতে অনেক সময় আসে এরকম যে নিচের কোনটি কি সেভেন সিস্টার্স এর অংশ, নিচের কোনটি কি মানে গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ, বা কোনটি কোনটি গোল্ডেন ক্রিসেন্টের অংশ, বা ইন্দোচায়নার মধ্যে পড়ছে, বা এশিয়ান টাইগারের মধ্যে কোনটা পড়ছে। আর রিটেনে আসবে কিরকম ধরনের প্রশ্ন? রিটেনে আসবে আপনার আহ কি ধরে বলবে যে এশিয়ান টাইগার্স বলতে কোনগুলোকে বোঝায়, ওগুলোর নাম লিখতে বলবে। দেখা গেছে যে সবগুলোর নাম আপনার কি জানা থাকতে হবে, কিন্তু প্রিলির জন্য সবগুলোর নামও জানা থাকতে হবে, কারণ হলো যে কোনো একটা থাকবে। অপশনের যে সঠিক উত্তর একটা থাকবে, এখান থেকে এই চারটার মধ্যে যে কোনো একটা ওখানে থাকবে। তো আমরা
আমরা মূলত চলে গিয়েছিলাম কোথায়, যে পরের যেই আচ্ছা, পরের টপিক আমরা চলে গেছিলাম, সেটা হলো হারিয়ে ফেললাম। হ্যাঁ, তারপর আমরা চলে গেছিলাম যে হোয়াট ইজ দ্য টার্ম অফ what is the term of term for the area where the river meets the ocean? হ্যাঁ, যেখানে ওশানটা কি মানে রিভারের সাথে মিট করছে, ওটাকে আমরা কি বলি? এক্সচুয়ারি বলি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য এরিয়া? তো এই যে এটা কি রিভার থেকে আসছে। রিভার থেকে যদি আমি বলি, এটা কিন্তু আসলে ভুল হবে। রিভার এবং ওশান দুইটা মিলেই ওশান সম্পর্কে জানতে হবে, রিভার সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, রিভার আবার অনেক সময় আসে না যে এই মানে আমাদের মেঘনা এবং পদ্মা কোথায় মিলিত হয়েছে। হ্যাঁ, মিলিত স্থলের নাম কিন্তু আসে। ঠিক আছে, তো বাংলাদেশকে যে মানে বড় একটা মানে বাংলাদেশ যে বিশ্বের বড় একটা বদ্বীপ, ডেল্টা, এটাও কিন্তু এটার অপশন থেকে আমরা বিশ্লেষণ করলে, হ্যাঁ, এটাও কিন্তু পড়া উচিত, আমাদের জানা উচিত। তাহলে হোয়াট আর দ্য টু মোস্ট অ্যাবাউন্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স? ঠিক আছে, তাহলে বিশ্বের বলছে যে সবচেয়ে প্রচুর অ্যাবাউন্ডেন্ট। এই যে দেখেন, আপনি যদি শব্দের অর্থ না জানেন, ইংলিশ শব্দের অর্থ না জানেন, তাহলে এই সাধারণ জ্ঞানও পারবেন না। হ্যাঁ, বাংলায় জানেন যে সবচেয়ে বেশি বা প্রচুর মানে উপাদান কোনটা আছে? হ্যাঁ, তো হাইড্রোজেন এবং হিলিয়াম। তো এটা আপনি বাংলায় জানেন, কিন্তু এই প্রশ্নটাই আপনি বুঝতেছেন না। কারণ কি, আপনি এই অ্যাবাউন্ডেন্ট অর্থ জানেন না। এই কারণে হয়তো আপনি কি জানবেন না। ইউনিভার্স তো সবাই জানবে, ইউনিভার্স মানে সবাই শুনে থাকে, কিন্তু অ্যাবাউন্ডেন্ট কথাটা অর্থ অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আসলে ওই ইংলিশ সাধারণ জ্ঞানটা এখানে গিয়ে সাধারণত আটকে যায়। আমরা রিটেনে দেখি সাধারণত কি আহ, ইয়ার আহ, বাংলাতে আসে তো খুব ভালো, বাংলাতে সহজে লেখা যায়। তবে হ্যাঁ, একটা জিনিস আপনি ইংলিশে জানেন, বাংলায় গিয়ে আবার বানান লিখতে গিয়ে অনেক সময় ভুল করতে হয় সাধারণ জ্ঞানে। এই জিনিসটা হয়ে থাকে যে ইংলিশে তো পারি, কিন্তু এটার বানানটাতে আসলে বাংলায় কি আমি তো বুঝতেছি না। কারণ একটা টার্ম সে ইংলিশে পড়ছে, কিন্তু সেটার বাংলা সে জানে না। আচ্ছা, হু ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া? মানে ইন্ডিয়া যখন ভাগ হয়েছে, তখন কে ছিল প্রাইম মিনিস্টার? মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল? তো এটা আসলে মুখস্থ বিদ্যাই। এটা সাম্প্রতিক কোনো ইস্যু না, এটা মুখস্থ বিদ্যা। এবং কি এটা ওই যে ইন্ডিয়া বাগের যত মানে কাহিনী আছে সবকিছু তাহলে পড়তে হবে। তো তখন কে ছিল প্রাইম মিনিস্টার, তখন কে মানে কে ছিল বাংলাদেশের মুখ্যমন্ত্রী, কে ছিল মানে বাংলাদেশের পার্টি কে ওইখানে যুক্ত ছিল, ওই সময়কার ইতিহাস। তাহলে ইতিহাস থেকে এটা প্রশ্নটা কি, বাংলাদেশ তখন জন্মই নেয় নাই, তখন কি পাকিস্তান ছিল, পাকিস্তান এবং ভারত। হ্যাঁ, তো এর পার্টিশন হওয়ার সময় তখন কে প্রধানমন্ত্রী ছিল, বা তখনকার যুগে কে পাকিস্তানে ছিল, কে ভারতে ছিল, কে ব্রিটিশদের ছিল, ওই ইতিহাসটা আমাদের জানতে হবে। হ্যাঁ, ব্রিটিশ মানে এটা হলো যে ভারত ভাগের ইতিহাস আমার জানতে হবে। এই টপিকে আমি চলে যাব যে আচ্ছা, এর আগেরটার কথা তো আমি বললাম না যে এটা হলো সায়েন্স থেকে আসছে। যেহেতু সায়েন্স থেকে আসছে, আমি কি চেষ্টা করবো সায়েন্স সম্পর্কে জানার জন্য। হ্যাঁ, যে অনেক সময় আসে না যে এই বিদ্যুতের যেই ইয়া লাইটের ভিতরে যেই তারটা, এটার নাম কি? হ্যাঁ, এটার নাম কি, এবং এটার ভিতরে কি গ্যাস থাকে? হ্যাঁ, তো আমরা কিন্তু এগুলো বাংলাতে পড়ি, কিন্তু ইংলিশে গিয়ে আমরা কি অনেক সময় আটকে যাই। তাহলে সায়েন্সের পার্ট থেকে আমাদের জানতে হবে যে সায়েন্স থেকে কি আসে, কি ধরনের মানে প্রশ্নগুলো, মৌলিক প্রশ্নগুলো সায়েন্স থেকে আসে। আমরা যদি একটু সায়েন্সের যে টপিকটা আছে ওখানে যদি আমরা যাই, আমাদের ব্যাংকের যে ডাইনিং বইতে, এই যে এখানে আমাদের এই যে সৌরজগৎ সম্পর্কে, সোলার প্যানেল সম্পর্কে সায়েন্স থেকে
যে কোনটাকে ছোট গ্রহ, কোনটা বড় গ্রহ, কোনটা বড় দিন, কোনটা ছোট দিন, হ্যাঁ, এই জিনিসগুলো। এরপরে আহ আহ, তারপরে আমরা যদি বলি যে কোন জিনিসটা মোস্ট মানে গ্যাস বেশি থাকে, কোন গ্যাস বেশি থাকে বায়ুমণ্ডলে, হ্যাঁ, বা আহ, কোন স্তর, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে প্লেন চলে, বা কোন স্তর হলো আমরা বসবাস করতেছি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে আমাদের পারিপার্শ্বিক বিষয়গুলো জানা, হ্যাঁ। এই যে দিন রাত্রি কখন বড় হয়, কখন ছোট হয়, এই টপিক গুলো, হ্যাঁ, একটা প্রশ্ন দিয়ে কিন্তু আসলে আপনার সায়েন্সের সকল কিছুই নিয়ে আপনাকে পড়তে হবে। সকল কিছু বলতে কি, আপনি তো সায়েন্সের বই পড়তে যাবেন না, মানে বিজ্ঞান বই পড়তে যাবেন না। আপনি কি দৈনন্দিন জীবনে যেই সব জিনিসগুলো কাজে লাগে, হ্যাঁ, যেসব আহ, ধরেন যে আমাদের জল মাপার জন্য কি লাগে, কাজে লাগে, হ্যাঁ, তারপরে আমাদের আহ ভূমিকম্পর জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তো দেখা গেছে যে যদি ওই সাম্প্রতিক সময়ে যে সময় পরীক্ষা হবে, ওই সময় যদি ভূমিকম্পের একটা প্রকোপ থাকে বা ভূমিকম্প হয়, তখন দেখা গেছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ভূমিকম্প থেকে প্রশ্ন আসতে পারে। তার জন্য পত্রিকা পড়া আহ, এটা ভালো। যে ফিক্সড সাধারণ জ্ঞান যেটা, ওটাও কিন্তু পত্রিকায় আলোচনা হয় যে এই জিনিসটা এই মুহূর্তে চলতেছে, যে এই মুহূর্তে এই টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে। তারপরে কি যেন বলে, কোনটাকে কোন সাবজেক্টের সাথে জড়িত, ল্যাঙ্গুয়েজ কোন সাথে এগুলো কিন্তু বিজ্ঞানেরই অংশ। যে এই যে কাল্টিভেশন গুলো আমাদের, আহ, যে কোনটাকে আমরা পিসিকালচার বলবো, কোনটাকে আমরা হর্টিকালচার বলবো, কোনটাকে আমরা কি যেন বলে মনোকালচার বলবো, কোনটাকে আমরা ভিটিকালচার বলবো, বা কোনটাকে আমরা পিসিকালচার বলবো, এপিকালচার বলবো, এই কালচার গুলো সম্পর্কে জানা, হ্যাঁ। তো এটা আপনি কোন বই থেকে পড়বেন বিষয়টা এরকম না। আপনার হলো কি, সায়েন্স সম্পর্কে একটা যদি নোট আপনি নিজে করে নিতে পারেন ভালো, বা কোনো একটা বই থেকে যদি আপনি এভাবে করে গোছানো ভাবে যদি আপনি রাখতে পারেন, এবং আহ, হয় কি যে আপনার একটা জিনিস মনে থাকে, যে ক্যালকুলেটর সে আবিষ্কার করছে, হ্যাঁ, প্যাসকেল আবিষ্কার করছে। তো এটা তো আপনার পড়া দরকার নেই, আপনার পড়া দরকার কোনটা, যেটা আপনার মনে থাকে না, ওইটা আপনি কি মার্কিং করবেন, ওইটা আপনাকে কি করতে হবে, মার্কিং করে রাখতে হবে। তাহলে এই যে যেটা বলছিলাম যে এই যে পার্সেন্টেজ গুলো, যে আহ, কোনটা কত পার্সেন্ট কি আমাদের বায়ুমণ্ডলে আছে, এই জিনিসগুলো জানা, হ্যাঁ। তারপর অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলো আসলে লিঙ্কেজ করে পড়া যায় না, কিন্তু জানতে হবে আমাদের, হ্যাঁ। যে পেন্সিলের যেই লিড তৈরি করা হয়, এগুলো কি গ্রাফাইট দিয়ে তৈরি করা হয়। তারপরে আমরা যে ডিএসএলআর ব্যবহার করি, ওই ডিএসএলআরটা আসলে কি দিয়ে তৈরি করা হয়, ডিএসএলআর মাথায় যে এটা থাকে, বা ডিএসএলআর কাঠটা যেটা থাকে, মানে দৈনন্দিন জীবনে যেই বিজ্ঞানটা আমাদের কাজে লাগে, ওখান থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, তাহলে আমরা পরেরটা চলে যাই। আচ্ছা, এটা তো আমরা বললামই যে এটা আমাদের আমাদের ইয়া হলো যে ইতিহাস সম্পর্কে, ভারত এবং ইয়ার ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। ওই টপিক সম্পর্কে আমরা জেনে নিব। ওয়ার্ল্ড ফার্স্ট বাজেট ওয়াজ প্রেজেন্টেড ইন, কোথায় প্রেজেন্ট করা হয়েছিল, মানে ওয়ার্ল্ডের ফার্স্ট বাজেটে। আচ্ছা, এখানে যদি প্রশ্ন আসে এরকম যে আহ, প্রথম বাজেট, আচ্ছা, আপনারা আমাকে আমার ইয়াটাকে দেখতে পাচ্ছেন কি না, না এখন মনে হয় দেখতে পাচ্ছেন না, যেহেতু তো শেয়ার নাই। না স্যার, দেখা যায় না। আচ্ছা, শেয়ার আবার দিতে হবে, হ্যাঁ। এই যে এখন দেখতে পাচ্ছেন না, এই যে ওয়ার্ল্ড ফার্স্ট বাজেট ওয়াজ প্রেজেন্টেড ইন, কোথায় ওয়ার্ল্ড মানে বিশ্বের প্রথম বাজেট কোথায় উপস্থাপিত হয়েছিল, এই জিনিসটা কিন্তু এখানে আসছে। তো এই জিনিসটা দিয়ে আসা দ্বারা আমাদের চিন্তা করতে হবে না যে বাংলাদেশের প্রথম বাজেট কত কত সালে হয়েছে, বা আমাদের পাশের দেশ ভারতের কত সালে হয়েছে, বা ভারতবর্ষের কত সালে হয়েছে, হ্যাঁ, বা পূর্ব পাকিস্তান অবস্থায় আমাদের কখন হয়েছে। তো একটা সাধারণ জ্ঞানকে এভাবে ব্রেন স্টর্মিং করে আপনার কি করতে হবে, বাজেট সংক্রান্ত আপনার সবকিছুই জেনে নিতে হবে। শুধু বিশ্ব মানে বাজেট নিয়ে একটা প্রশ্ন আসছে তার জন্য আমরা বিশ্বকেই জানার চেষ্টা করব, বিষয়টা এরকম না। মানে বাজেট নিয়ে যেহেতু এখানে প্রশ্ন আসছে, এটা কি আমাদের দেশের বাজেট নিয়েও প্রশ্ন আসতে পারে। এবং দেশের বাজেট বর্তমানে, মানে সামনের বাজেটটা কত, বা পেছনের বাজেটটা, গত অর্থ বছরের বাজেটটা কত পেয়েছে, বা ওখানে আমাদের বাজেটের মধ্যে
কতটুকু আমাদের কি ডিফিসিয়েন্ট বাজেট নাকি আহ, ইয়া বাজেট কি যেন বলে ঘাটতি বাজেট নাকি আহ, কি যেন বলে এক্সট্রা বাজেট অতিরিক্ত বাজেট আমরা করি কিনা, বা আমাদের আয় থেকে ব্যয় বেশি না ব্যয় থেকে আয় বেশি, আয় কতটুকু বা ব্যয়ের অংশটুকু কতটুকু বা এডিপি কতটুকু। হ্যাঁ, তো এগুলো কিন্তু আসলে এই বাজেট রিলেটেড প্রশ্ন থেকেই চলে আসে। আপনি যদি এটাকে এভাবে মানে দাবিত করেন, আবার যদি বলেন না ফার্স্ট, ওয়ার্ল্ড ফার্স্ট, পৃথিবীর প্রথম, তাহলে পৃথিবীর প্রথম যে জিনিসগুলো হয়েছে, হ্যাঁ, ওই জিনিসগুলো আমাদের জানতে হবে যে বিশ্বের প্রথম এই জিনিসগুলো কোথায় হয়েছে, যে আহ, বিশ্বের প্রথম কোথায় ধূমপান নিষিদ্ধ হয়েছে, বিশ্বের কোথায় প্রথম নারীরা ভোটের অধিকার পেয়েছে, বিশ্বের প্রথম আহ, কোথায় কি যেন বলে যে আহ, ইয়ে আবিষ্কার হয়েছে, বোমা আবিষ্কার হয়েছে। এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। কখন চলে আসে? আপনি যখন বিশ্লেষণ করবেন একটা জিনিসকে, কিন্তু এক এক দিকে একটা প্রশ্ন কিন্তু অনেক দিকে মুভ করানো যায়। হ্যাঁ, প্রশ্ন যখন আবার তৈরি করে তখন কিন্তু তারা চিন্তাও করে আগে প্রশ্নগুলো কেমন ছিল, বিগত প্রশ্ন না দেখে কিন্তু আসলে যারা প্রশ্ন তৈরি করে তারাও করে না। হ্যাঁ, তারাও করে না, তার জন্য বিগত বিশেষ প্রশ্ন দেখে, বিগত ব্যাংক প্রশ্ন দেখে, সবগুলো দেখে তারা নিজেরা একটা আইটেম তৈরি করে। হ্যাঁ, নিজেরা কিছু তৈরি করে যে এই এর চেয়ে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন বা এই লেভেলের প্রশ্ন, হ্যাঁ, চিন্তা করা হয়। ওকে, তাহলে আমরা এই প্রশ্ন থেকে কি পাইলাম? আমরা বললাম যে ওয়ার্ল্ড ফার্স্ট, বিশ্বের প্রথম। হ্যাঁ, বিশ্বের প্রথম যুদ্ধ কোনটা? বিশ্বের প্রথম আহ, কি যেন বলে নদী বন্দর কোনটা? তো এটা কিন্তু আসলে অনেক দিকে ধাবিত করা যায়, তার জন্য আপনাকে কি লিঙ্কেজ করে ওই দিকেও যাইতে হবে। শুধু বাজেট নিয়ে পড়ে থাকলে হবে না যে ফার্স্ট বাজেট নিয়ে আসছে, পরবর্তীতে হয়তো প্রশ্ন পরীক্ষার মধ্যে বাজেট থেকে বাজেট রিলেটেড বিষয়টা এরকম না। হুম, আমরা চিন্তা করব যে এই যে ওয়ার্ল্ড ফার্স্ট নিয়ে চিন্তা করব, বাজেট নিয়েও চিন্তা করব, যে বাজেট রিলেটেড প্রশ্ন এটা, আবার ওয়ার্ল্ড ফার্স্ট পৃথিবীর প্রথম। আচ্ছা, এটাকে আমরা আবার বাংলাদেশের ফার্স্টে তো চলে আসতে পারি না? যে বাংলাদেশের প্রথম কোন জিনিসটা প্রথম হয়েছে? হ্যাঁ, কোথায় প্রথম ওয়াইফাই নগরী কোনটাকে বলা হয়, প্রথম ডিজিটাল নগরী কোনটা? তো এই যে বিষয়গুলো বিশ্বের প্রথম আসছে বলে আমাদের প্রথম আসবে না, বিষয়টা এরকম না, আমাদের প্রথম এখানে চলে আসতে পারে। তারপর হোয়াট ইজ দ্য নেম অফ ইনভেন্টর অফ ভাইরাস? হ্যাঁ, তো ভাইরাসের আবিষ্কারক আসছে। তাহলে আমরা যত প্রকার মানে এটা 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 তো মূলত সায়েন্স থেকে প্রশ্ন। একটু আগে যে সায়েন্সের যে এটা খুঁজছিলাম যে সায়েন্স থেকে প্রশ্ন যে এই জিনিসটা আবিষ্কারক কে আবিষ্কার করছে, হ্যাঁ, কত সালে আবিষ্কার করছে, এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে কি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আবিষ্কারকদের নাম, ঠিক আছে? আমাদের এখানে আছে কিনা? আচ্ছা, এখন এখানে আসছে কি আবিষ্কারকের নাম? ভাইরাস। এখন পরবর্তী পরীক্ষার জন্য আমরা ইনভেন্টর, যত ইনভেন্টর আছে সব ইনভেন্টর, হ্যাঁ, আহ, বা ডিসকভারি, ইনভেন্টর আর ডিসকভারির মধ্যে পার্থক্য জানেন তো? ইনভেন্টর মানে হলো একটা জিনিসকে আহ, কি যেন বলে যে নতুন ভাবে আবিষ্কার করা। আর ডিসকভারি মানে হলো একটা জিনিসকে খুঁজে বের করা। হ্যাঁ, যেমন কলম্বাস কি, কলম্বাস আমেরিকাকে ডিসকভার করছে, আবিষ্কার করে নাই কিন্তু, কারণ আমেরিকা ছিল। হ্যাঁ, ওইটাকে খুঁজে বের করছে, ঠিক আছে? আর কি যেন বলে আইনস্টাইন একটা জিনিস নতুন আবিষ্কার করছে, ওটা হবে ইনভেনশন, ঠিক আছে? তাহলে আমরা ইনভেনশন, ডিসকভারি দুটি এখানে জানবো, এবং সায়েন্স রিলেটেড যেই জিনিসগুলো, ভাইরাস কেন, ভাইরাস নিয়ে তখন হয়তো আলোচনা হয়েছে, এর জন্য ভাইরাস নিয়ে আসছে এখানে। আর এরকমও হতে পারে যে একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, যে ধরেন না যে আমাদের এখানে কার্ড সিস্টেম, এই কার্ড সিস্টেমটা প্রথম প্রথম কখন আবিষ্কার হয়েছে, মানে কার্ড সিস্টেমটা কে আবিষ্কার করছে, যে একটা জিনিস কার্ডের মাধ্যমে সুবিধা পাবে। এটা আমাদের বাংলাদেশ থেকে আসতে হবে বিষয়টা এরকম না। এটা তো কোনো না কোনো দেশে প্রথমে আবিষ্কার হয়েছে যে হ্যাঁ, একটা কার্ড থাকবে, ওই কার্ড থেকে আমার কি মানে ফেসিলিটি পাওয়া যাবে।
হ্যাঁ, কি ফেসিলিটি পাওয়া যাবে? কৃষকরা ফেসিলিটি পাবে, ফ্যামিলি ফেসিলিটি পাবে। হ্যাঁ, হতে পারে এই যে ধরেন না, ক্রেডিট কার্ডই ধরেন না, ক্রেডিট কার্ডটা আসলে প্রথম আবিষ্কার করছে কে? ক্রেডিট কার্ডটা কেউ না কেউ আবিষ্কার করছে। হ্যাঁ, আমাদের দেখা গেছে পার্শ্ববর্তী দেশ চায়নাতে একটা কার্ড দিয়ে দেখা গেছে সবকিছু করে দেয়। এমন দেশ আছে যে এক মাস্টার কার্ড, যে কার্ডটা দিয়ে একটা কার্ড দিয়ে সবকিছুই করা যায়। কাইন্ডলি একটু ভিডিওটা অফ রাখবেন। হ্যাঁ, আপনারা যে অবস্থা থাকেন সমস্যা নাই, শুধু ভিডিওটা অফ রাখেন, কারণ আপনারা মানে আপনাদের বাসা থেকে তো কোর্স করতেছেন, আপনার বাসায় যে কোনো অবস্থায় যে কেউ থাকতে পারে, ওইটা কোনো সমস্যা না, কিন্তু ভিডিওটা দয়া করে একটু অফ রাখবেন। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম এখানে? ইনভেন্টর সম্পর্কে, যে উম, ধরেন যে ল্যাপটপ কে আবিষ্কার করছে, মাউস কে আবিষ্কার করছে, এগুলো যদিও কম্পিউটারের প্রশ্ন। হ্যাঁ, রেডিও কে আবিষ্কার করছে, টেলিভিশন কে আবিষ্কার করছে। হ্যাঁ, তারপরে কম্পিউটার কে আবিষ্কার করছে, এটাও কিন্তু আসলে সাধারণ জ্ঞানে আসা সম্ভব। সাধারণ জ্ঞানে আসা সম্ভব, সাধারণ জ্ঞান হলো সাধারণ জ্ঞান, মানে এখানে আসলে সবকিছুই আসা সম্ভব। হ্যাঁ, ম্যাথের একটা টপিকও সাধারণ জ্ঞানে নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, সাধারণ জ্ঞানের যেই মেন্টাল এবিলিটির মধ্যে আপনাকে দিয়ে দিতে পারে, ম্যাথও দিয়ে দিতে পারে কমন সেন্সের মধ্যে। হ্যাঁ, তো এর জন্য বলি সাধারণ জ্ঞানটা একদমই সাধারণ একটা জিনিস, যেখানে সবকিছুই চলে আসতে পারে। ইংলিশের জিনিস এখানে চলে আসতে পারে, কি চলে আসতে পারে আপনি কিন্তু বাধা দিতে পারবেন না, কারণ ইংলিশের যে শেক্সপিয়রের মানে ইয়া চলে আসতে পারে, যে শেক্সপিয়র কত সালে জন্ম নিচ্ছে, তাহলে কি এটা কি ইংলিশের পার্ট? হ্যাঁ, ইংলিশের শেক্সপিয়র হলো কি ইংলিশের কবি বা রাইটার। তো রাইটারের একটা বইয়ের নাম কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে চলে আসতে পারে। আচ্ছা, তারপরে এই স্টেট নিয়ে যেহেতু কথা হচ্ছে, হ্যাঁ, প্রণালী, প্রণালী নিয়ে যখন যেহেতু কথা হচ্ছে, এখন আসলে সবচেয়ে বেশি আলোচিত প্রণালীর নাম কি বলেন তো? কে বলতে পারবেন সবচেয়ে বেশি আলোচিত প্রণালীর নাম কি? হরমুজ প্রণালী। এই তো। তাহলে হরমুজ প্রণালী সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা, মানে সম্ভাবনা কি, মানে আমি বলবো যে 90% সম্ভাবনা আহ হরমুজ প্রণালী সম্পর্কে। তো এখন আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি হরমুজ প্রণালী জেনে যাবেন না, তাহলে তো হবে না। হ্যাঁ, হরমুজ প্রণালী কোন দুটি দেশকে ভাগ করছে, তারপর হরমুজ প্রণালী কিসের জন্য, মানে হরমুজ প্রণালী সম্পর্কে যত কিছু আছে সবই তো আপনার জানতে হবে। একদম ফ্রিলি কিংবা রিটেন কিংবা রাইটিং, সব জায়গায় আপনার কি কাজে দিবে। কারণ হরমুজ প্রণালীর ইকোনমিক গুরুত্ব লেখেন, আসতে পারে না পরীক্ষায় ফোকাস চলে আসলো যে হরমুজ প্রণালীর ইকোনমিক গুরুত্বটা কি। হ্যাঁ, বা আহ, ভূ রাজনৈতিক আহ, বিবেচনায় হরমুজ প্রণালীকে বিশ্লেষণ করেন, এই ধরনের কিন্তু আসতে পারে। যদিও ব্যাংকের পরীক্ষায় এই ধরনের ইন্টারন্যাশনাল টপিক একটু কমই আসে। হ্যাঁ, তবে বাংলাদেশ ব্যাংকের এডির মধ্যে একবার প্রশ্ন চলে আসছিল যে এই যে আহ, আহ, কি যেন বলে, ধরেন যে প্রেসিডেন্টের, ওই সময় প্রেসিডেন্ট কে ছিল ওই সময়? ধরেন যে বারাক ওবামা ছিল না, আচ্ছা ধরেন না, মানে ছিল যে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে বললো যে ডোনাল্ড ট্রাম্পের এই আহ, যে মানে তার যে দেশ পরিচালনা বা যুদ্ধ পরিচালনা করেন, এই স্ট্র্যাটেজিটা কি? আহ, এই স্ট্র্যাটেজি সম্পর্কে বলেন। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ পরিচালনা করলো, এটার জন্য আপনি এই স্ট্র্যাটেজিটা বলেন, বা এটার পক্ষে না বিপক্ষে, এটা কিন্তু আর্গুমেন্টও আসতে পারে বা রাইটিং এর মধ্যে চলে আসতে পারে। হ্যাঁ, বা ডোনাল্ড ট্রাম্পের মানে সফলতা এবং ব্যর্থতা, হ্যাঁ, তার মেয়াদের সফলতা এবং ব্যর্থতা, এরকম একটা জিনিস কিন্তু চলে আসতেই পারে। তার জন্য আপনাকে জানতে হবে যে সে কি কি জন্য সফল, কি কোন কোন দিক দিয়ে সফল, কোন কোন দিক দিয়ে সে ব্যর্থ। হ্যাঁ, এই হলো। তো আমরা স্টেট, বিভিন্ন স্টেটে বিভিন্ন ভাগ ভাগ করেছে। হ্যাঁ, এই স্টেট গুলো আমাদের জানতে হবে। বিভিন্ন ক্যানাল বিভিন্ন কিছুকে ভাগ করছে, বিভিন্ন প্রণালী, মানে যেটা আমরা হরমুজ প্রণালী বললাম, এই ধরনের অনেক প্রণালী আছে, যেগুলো কি আমাদের পিডি এবং এই যে জানতে হবে। তো টপিক ভিত্তিকে আমরা ভাগ করতে গিয়ে এখানে পাইলাম কি? হ্যাঁ, প্রণালী। হ্যাঁ, প্রণালীকে কোনটা কোন দেশ বা কোন মহাদেশ, হ্যাঁ, ভাগ করেছে ওগুলো আমরা বা সংযোগ করেছে। অনেক ক্ষেত্রে সংযোগ করে এক মহাদেশ, মানে এক আহ, কি যেন বলে, এক মহাসাগরকে আরেক মহাসাগর সংযুক্ত করে কোনো একটা ক্যানাল দ্বারা সংযোগ হয়। হ্যাঁ, সংযুক্ত জানতে হবে, সেপারেট জানতে হবে, তাহলে দুইটা দিকে আমাদের জানতে হবে। শুধু আমরা সংযোগ এখানে আসছে, তার জন্য আমরা শুধু সংযোগ পড়লাম, কিন্তু আমরা কি পড়লাম না, আমরা কোনটা, মানে আহ, কোনটা কোনটাকে যুক্ত করছে,
ওই জিনিসটা আমরা জানলাম না, তাহলে কিন্তু মানে আমরা ব্রেইন স্টর্মিং এ যে ওই যে সংযোগ এবং বিচ্ছেদ দুইটাই পড়ছে, মানে সেপারেট এবং কানেক্ট দুইটাই পড়ছে, তার থেকে আপনি কি পিছাই গেলেন না? পিছাই গেলেন তো। তো এই যে আমরা যদি এটা একটু শেয়ার দিই, ডাইজেস্ট বই থেকে একটু শেয়ার দিই। এই যে প্রণালীগুলো, যে বাবেল মধ্যে প্রণালী কানেক্টিং করছে, এরপর সেপারেটিং করছে কোনটাকে, হ্যাঁ সেপারেটিং কান্ট্রি, কন্টিনেন্ট বা কান্ট্রিজ। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে করে কিন্তু হরমুজ, এই যে হরমুজ প্রণালী এখন কিন্তু হট টপিক হলো এটাই না আমাদের এখনকার হট টপিক। আচ্ছা, আমাদের কি যেন বলে, আহ, মানিক স্যার চলে আসছে। আমি এতক্ষণ একটু মানে আপনাদের সাথে সময় দিচ্ছিলাম। এখন মানিক, আপনি তাহলে ভাইয়া বিদ্যুৎ আসে নাই ভাইয়া, ফোন থেকে আসছি। ফোন থেকে আসছেন, তাহলে কি আমি আমি কন্টিনিউ করব? আপনি কি যেন ফোন রাখছেন থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু আলোচনা করতে পারি এই আর কি। ফোন থেকে জি, করবেন? এখন হ্যাঁ করা যায়, কারণ হচ্ছে বরিশালে এত পরিমাণ সমস্যা, যেখানে পোস্টিং মানে খুব একটা বিপদের মধ্যে আছি আর কি। আচ্ছা ভাই, আপনি কন্টিনিউ করেন, আমি পরে একটা রেকর্ড ক্লাস দিয়ে দিই তাহলে একবারে সুন্দর করে গুছিয়ে। ও, রেকর্ড ক্লাস দিবেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস দিয়ে দিব না, একেবারে একটু যে সুন্দর করে অ্যানালাইসিস করে। আপনি যেহেতু আর যদি আপনার মোবাইল স্ক্রিন থাকে আপনি শেয়ার করে আলোচনা করতে পারেন, বা আমার সাথে শেয়ার করতে পারেন, আমার সাথে অংশগ্রহণ করতে পারেন। আমি এখন কথা বলতেছি, আমি শেয়ার দিলাম, আপনি কথা বলার সমস্যা নেই, আমার সাথে অংশগ্রহণ করতে পারেন। মানে আমাকে শুনতে পাচ্ছেন? এই যে প্রণালীগুলো আমরা এখানে নিয়ে আসছি, এবং প্রণালীগুলোতে আমরা বলছি যে এখনকার বিবেচনায় প্রণালীগুলো, এই যে এই প্রণালী গুরুত্বপূর্ণ, এটা কানেক্টিং এবং সেপারেটিং, দুই ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ, এবং কি এবং রিটেনের জন্য এটা গুরুত্বপূর্ণ। এখন আপনি শুধু এটাই পরে পরীক্ষার হলে চলে গেলেন যে কাবির স্যার বলছে এটা আসবে, এটা পরে চলে গেলে হবে না তো। আপনার চিন্তা করতে হবে যে যেহেতু এটা গুরুত্বপূর্ণ, তো আমরা আশেপাশের সবগুলি আমরা পড়ে ফেলবো, আশেপাশের সবগুলি আমরা পড়ে ফেলবো, যাতে এটা না এসে যদি অন্যটাও আসে। কারণ টিচার জানে যে আপনারা এটা নিয়ে পড়তে পড়তে অবস্থা মানে নার্ভাস করে ফেলছেন, যারা এখান থেকে প্রশ্ন না করে অন্য জায়গা থেকেও, অন্য প্রণালী থেকেও পড়তে পারে। আচ্ছা, আমার ক্লাসে কি আপনারা বিরক্ত হচ্ছেন? না স্যার। আমার ক্লাসে বিরক্ত হয়ে থাকলে আমি আসলে মেন্টালিও প্রিপার্ড না যে আপনাদের ক্লাস নিতে হবে। হ্যাঁ, আমি জানি যে মানিক নিবে, তো তার জন্য আমি মেন্টালি প্রিপার্ড ছিলাম না। হঠাৎ করেই ভাবলাম যে যেহেতু বিদ্যুৎ চলে গেছে আমি কথা বলি। হ্যাঁ, আমার কথা তো বিরক্তিকর মনে হচ্ছে না নাকি? না স্যার। সারা দিয়ে, হ্যাঁ সারা দিয়েন, আমি আহ, তাহলে উৎসাহ পাই। আচ্ছা, তারপরে যদি বলি যে হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং। হ্যাঁ, যদি বলি যে কোনটা আসলে রক্ত জমাটে সহায়তা করে, কোনটা করে? ভিটামিন কে। তাহলে এই তার শুরু যে আপনার, স্ক্রিন দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, আমি মাত্র তো ইয়া করে ফেললাম, সরি। আচ্ছা, আহ, এখন দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের ভিটামিন এ থেকে একদম কি যেন বলে, এ থেকে ভিটামিন ওই যে বি, বি1, বি2, এই ভিটামিন সম্পর্কে যত প্রশ্ন আছে আমার, তাহলে সেগুলো পড়ে ফেলতে হবে। এটা সায়েন্সের, ঠিক আছে, প্রশ্ন সায়েন্সের। দেখুন সায়েন্সের কি বই পড়বেন আপনি? আপনার পড়তে হবে কি টপিক, আপনার পড়তে হবে টপিক। এই টপিকের কি, যে ভিটামিন নিয়ে প্রশ্ন আসছে, ভিটামিন কোন ভিটামিন কোন কাজে লাগে। হ্যাঁ, এমনও তো হতে পারে যে আপনার তেঁতুলে কি ভিটামিন থাকে, আপনি টার্টারিক বা কোন অ্যাসিড থাকে, শুধু ভিটামিন না, ওই কোন অ্যাসিড থাকে এটাও তো চলে আসতে পারে। তার জন্য আপনার চিন্তা করতে হবে যে এখান থেকে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা থেকে কি কি দাজের প্রশ্ন আবার ভবিষ্যতে হইতে পারে। মানে এটা তো সাম্প্রতিক, একদমই সাম্প্রতিক প্রশ্ন। কারণ আহ, আমরা যদি বলি যে কাউকে যে
মানে জিজ্ঞাসা করে যে কিভাবে প্রস্তুতি নিলে খুব সহজে প্রস্তুতি নিতে। তো সহজে প্রস্তুতির ইয়া হলো যে সাম্প্রতিক ট্রেন্ডের প্রশ্নগুলো আপনাকে কি বিশ্লেষণ করে ফেলতে হবে এবং বিশ্লেষণ করে ওখান থেকে ব্রেন স্টর্মিং করে বের করে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন যে আপনি আরেকজনকে পরামর্শ দিতে পারতেছেন, আমার কাছ থেকে পরামর্শ দিতে পারবেন আরেকজনকে পরামর্শ দিয়ে এই এই জিনিসগুলো একটু পড়িস, যাতে কি আপনার ফ্রেন্ডকে বললেন যে এই জিনিসগুলো পড়িস, তাই কি তোর সাধারণ জ্ঞানে ভালো হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি বিশ্লেষণ করলাম। হুম। তা আসলে যার বিশ্লেষণ সেই করা উচিত, আহ, সেই চিন্তা করা উচিত আসলে কি ধরনের প্রশ্ন আসে। তারপরে দা লার্জ পার্ট অফ হিউম্যান ব্রেইন ইজ, দেখছেন? তাহলে আমরা এখানে দেখলাম যে সায়েন্স থেকে অনেকটি প্রশ্ন আসছে। সায়েন্স থেকে যে প্রশ্নগুলো আসলো এই পর্যন্ত, আমরা সায়েন্স থেকে এই প্রশ্নটা সায়েন্স থেকে, হ্যাঁ, তারপর এটা সায়েন্স থেকে, তারপর এটা সায়েন্স থেকে, এটা সায়েন্স থেকে। তাহলে আমরা মানে 4-5টা প্রশ্ন পেয়ে গেলাম কিন্তু সায়েন্স থেকে। হ্যাঁ, তাহলে সায়েন্সের আমরা গুরুত্ব দেবো কোন পার্টগুলোতে, যেই পার্টগুলো থেকে এখানে প্রশ্ন আসছে এবং যেই পার্টগুলোতে সাধারণত অন্যান্য পরীক্ষার মধ্যেও প্রশ্ন আসে, বিসিএস এর প্রশ্ন আসে। ওই বিসিএস এর প্রশ্নগুলো সায়েন্সের বিগত প্রশ্ন যদি আপনি পড়ে ফেলেন, বিজ্ঞানের বিগত প্রশ্নগুলো যদি আপনি পড়ে ফেলেন, তাহলে কি আপনি অন্যদের চেয়ে অনেক আগে যাবেন। হ্যাঁ, বিজ্ঞানের প্রশ্নগুলো শুধু পড়লে হবে না, ওখানে যেহেতু মানে বাংলায় আসে, আমার এখানে আসে ইংলিশে। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, ইংলিশে ওগুলোকে ট্রান্সলেট করে পড়তে হবে, যাতে আমার কি আমি পারি। হ্যাঁ, লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেইন এটা আসছে। তারপরে আসলে মানে হতে পারে যে মানব দেহে কয়টা ইয়া থাকে, হাড় আছে। হ্যাঁ, কয়টা হাড় আছে জানেন না কেউ মানব দেহে? স্যার 206টা। এই তো 206টা। তো আহ এরকম অনেক ক্যালকুলেশন আছে, এগুলো মুখস্থ না জানলে, এটা তো কোনো সূত্র নাই, এটা আসলে মুখস্থ জানতে হবে। হ্যাঁ, মুখস্থ জানতে হবে, জানলে আপনি পারবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার সেটা হচ্ছে স্যার আমার যেমন সাধারণ জ্ঞানের স্যার অনেক ভালো ভালো বই, যেমন স্যার বেসিক ভিউ বা জুবায়ের জিকে। স্যার সমস্যা হচ্ছে এই বইগুলো স্যার বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে লেখা, কিন্তু আমাদের ব্যাংকের পরীক্ষাতে স্যার প্রশ্নটা আসে ইংলিশে। স্যার অনেক ক্ষেত্রে হয় কি আপনার ট্রান্সলেশন বা ল্যাঙ্গুয়েজের কারণে পারা প্রশ্ন আমরা ভুল করি বা পারি না। আর অনেক সময় দেখা যায় যে স্যার আপনার মানে ল্যাঙ্গুয়েজ জটিলতার কারণে আমরা অনেক সময় পরীক্ষাও দিতে পারি না। স্যার এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা হতে হবে এরকম যে আপনি আহ, বাংলা আসলে তো পারবেনই। হ্যাঁ, তাহলে আপনার কি করতে হবে, বাংলা ইংলিশ উভয় ভার্সনই করতে হবে একটা জিনিস সম্পর্কে। হ্যাঁ, হয় কি অনেকে বলে যে আসলে বসে বসে ইংলিশ পড়ো। তো ইংলিশ পড়ো, আমার একটা জিনিস কাজে লাগছে, আমার আমার বড় ভাই আমাকে একটা পরামর্শ দিয়েছিল যে যেখানেই তুমি শব্দ দেখবা এটাকে ইংলিশ করার চেষ্টা করবা। যেখানেই তুমি শব্দ দেখবা, হয় সেটা হতে পারে যে টিভির একটা দেখতেছেন, টিভির বিজ্ঞাপনও হতে পারে। হ্যাঁ, টিভির বিজ্ঞাপনও হতে পারে। আপনার একটা জিনিস সম্পর্কে জানার যে আগ্রহ, হ্যাঁ, যে আপনি সাধারণ জ্ঞান জানেন, পড়তেছেন, মুখস্থ করতেছেন, তাহলে আপনি চেষ্টা করেন যে এটার ইংলিশটা কি, বা ইংলিশে যদি সাধারণ জ্ঞানটা পড়ে থাকেন এটার বাংলাটা কি, বাংলা বানানটা কি। যেহেতু উভয় ভার্সনই এখন আমরা দেখতেছি যে পরীক্ষার মধ্যে আসতেছে। হ্যাঁ, বিশেষ করে রিটেনে, হ্যাঁ, রিটেনের মধ্যে গিয়ে দেখেছি বাংলায় বাংলায় প্রশ্ন করতেছে, আবার ইংলিশেও প্রশ্ন করতেছে। তো ওইখানে স্ট্র্যাটেজি এটাই হবে যে আপনার ইংলিশের পাশাপাশি বাংলাটাও জানতে হবে, বাংলার পাশাপাশি ইংলিশও জানতে হবে। হ্যাঁ, ইংলিশ যদি জানেন এটাকে বাংলা করার চেষ্টা করবেন, আর বাংলা যদি জানেন সেটাকে ইংলিশ করার ইংলিশ চেষ্টা করি। জানতে হবে। আচ্ছা, আপনারা বলেন তো যে এই যে আমরা মানে দেখি যে একমি ব্র্যান্ড, একমি মানে কি, একমি অর্থ কি? স্যার পাহাড়ের শীর্ষচূড়া। চূড়া। হ্যাঁ, শীর্ষচূড়া। তাহলে আপনি যখন মানে একমির বিজ্ঞাপন দেখবেন, আপনি চিন্তা করবেন যে একমি মানে হলো, হ্যাঁ, কি যেন বলে, পাহাড়ের সর্বোচ্চ চূড়া, বা একটা জিনিসের সর্বোচ্চ চূড়াকেই একমি বলা হয়। আচ্ছা, যখন আপনি সার্ফ এক্সেলের বিজ্ঞাপন দেখবেন, সার্ফ এক্সেল, সার্ফ মানে কি আর এক্সেল মানে কি? স্যার এক্সেল মানে দক্ষতা, বৃদ্ধি মানে করা। মানে দক্ষতা। সার্ফ এক্সেল, সার্ফ এক্সেল পরিষ্কার সার্ফ, করা
পরিষ্কার করার দক্ষতাকে বৃদ্ধি করে এরকম কিছু। সার্ফ এক্সেল, সার্ফ, সার্ফের একটা অর্থ আছে, হ্যাঁ, আর এক্সেলের একটা অর্থ আছে। দুটোর অর্থ কি? এক্সেল মানে তো আমরা জানি যে কোনো কিছুতে এগিয়ে থাকা, এগিয়ে থাকা না? জি স্যার। এক্সেল মানে এগিয়ে থাকা। তাহলে সার্ফ এক্সেল মানে কি? ধরে নিলাম যে আমরা ধরেন যে এক্সেল, এক্সেল দিয়া কি বোঝায়, এই এক্সেলের মিনিং কি? স্যার এক্সেলের মিনিং আমি যতটুকু জানি স্যার এটা হচ্ছে দক্ষতা বা দক্ষতা প্রমাণ, মানে দক্ষতা বৃদ্ধি করা। আর সার্ভ যদি বলি তাহলে তো স্যার হচ্ছে পরিবেশন করা। স্যার অর্থাৎ এক্সেল বহু গুণে গুণান্বিত করাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই একটা একটা ওয়ার্ডের অর্থ অনেকই হতে পারে যে এটাকে বহু গুণে গুণান্বিত করা, বা আরো মানে এক্সিলেন্ট আকারে মানে উপস্থাপন করা কারো কাছে, হ্যাঁ, নতুন ভাবে উপস্থাপন করা। স্যার এক্সেল মানে সেরা হওয়াটাও বোঝায়। হ্যাঁ, সেরা সেরা, হ্যাঁ ওটা তো বললাম যে আপনি অন্যদের চেয়ে যে পরীক্ষার হলে আপনি অন্যদের চেয়ে মানে আগে আছেন, এটাও তো আসলে এক্সেল। হ্যাঁ, এক্সেল তো আমি যেই টপিকে ছিলাম সেটা হলো আসলে বাংলাকে ইংলিশ করে পড়া, বা ইংলিশে একটা নতুন শব্দ দেখলে এটাকে জান প্রাণ দিয়ে বাংলা করার চেষ্টা করা, হ্যাঁ, জানার চেষ্টা করা যে এটা কি, এই জিনিসটা কি। আচ্ছা, কোথায় ছিলাম? হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক টাইটেল দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। হ্যাঁ, তো এইটা আসলে বাংলাদেশের উপরে আহ, অনেক বই আছে বাংলাদেশের উপরে লেখা। ওই লেখা বইগুলো সম্পর্কে জানতে হবে কে মানে কে কোন বই লিখছে। এই বইগুলো, বিখ্যাত বইগুলো থেকে প্রশ্ন আসে। তো এই বিখ্যাত বইগুলো আহ কেউ বলতে পারবেন নাকি এরকম কোন একটা বিখ্যাত বইয়ের নাম যেটা সাধারণত পরীক্ষায় আসে? আপনি যদি বলেন যে বুক অন বাংলাদেশ, বাংলাদেশের উপর বই, বই কি কি বই আছে বাংলাদেশের উপর লেখা? বাংলাদেশের উপর লেখা। এ হিস্ট্রি অফ বাংলাদেশ, কে লিখছে এটা? এ হিস্ট্রি অফ বাংলাদেশ, উইলিয়াম বেন চেন্ডেল নামক এক ব্যক্তি লিখছে এটা। হ্যাঁ, এখন পরীক্ষার হলে এটা আসলো, আপনি পারলেন না কারণ আপনার এখানে টপিক ছিল তো বাংলাদেশের উপর লেখা বইয়ের কি জানা, মানে কে কোন বই লিখছে। হ্যাঁ, কিছু সাধারণ জ্ঞানের মধ্যে আসে যেগুলো আমরা ওগুলো পারি, হ্যাঁ, যেগুলো আসে না অপরিচিত বইগুলো আমরা পারি না। এটা কিন্তু আসলে ওই যেটা সামনে আমরা দেখতেছি এটা কিন্তু আসলে পরিচিত বই। পরীক্ষা হলে গিয়ে এটাই যে আসবে বিষয়টা তো কম না। হ্যাঁ, ও এর চেয়ে কঠিন যেটা আপনি কখনোই শোনেন না নাম, ওইটাও কিন্তু চলে আসতে পারে। যেই নামটা আমি বলছিলাম, আচ্ছা ওই নামটা আমি আহ, দেখাই একটু, যে এ হিস্টোরি অফ বাংলাদেশ, এই বইটার নাম আমি কি যেন বলে যে ইয়ে থেকে এক ট্রেনিং এ গিয়ে এই বইটার নাম আমি প্রথম শুনছিলাম। হ্যাঁ, আমি সাধারণত এই যে এই যে এ হিস্ট্রি অফ আর বাংলাদেশ। আরেকটা বই ছিল দ্য রেপ অফ বাংলাদেশ। হ্যাঁ, তো ওইটার লেখক কে? তার লেখক স্যার অ্যান্থনি মার্কারেনিয়াস না কি যেন নাম একটা ছিল। এনহান্স। দা রেপ অফ বাংলাদেশ। রেপ অফ, রেপ অফ বাংলাদেশ। কে বলতে পারবেন এখানে যে দ্য রেপ অফ বাংলাদেশ বইয়ের লেখক কে? অ্যান্থনি মাসকারেনহাস। অ্যান্থনি মাসকারেনহাস। তো এই যে অ্যান্থনি মাসকারেনহাস, এই নাম যদি আপনি বাংলায় পারেন তাহলে ইংলিশে যদি না পারেন, ইংলিশে আসলে আপনি পারবেন? এটা যদি না মুখস্থ করেন, এই যে এই নামটা যদি আপনি না মুখস্থ করেন তাহলে তো পারবেন না। যদি আপনার নামটা
বাংলা এবং ইংলিশ উভয় ভাষণে চেষ্টা করেন, তাহলে আপনি হ্যাঁ পারবেন। আচ্ছা, এরপরে আসছে হোয়াইট কালার জব। হোয়াইট কালার জব বলতে আপনারা কি বুঝেন বলেন তো? এই জব হোয়াইট স্যার উইদাউট যেটা হচ্ছে ম্যানুয়াল। আপনার এই যে পরিশ্রম ছাড়া যে কাজটা হয়, জব উইথাউট ম্যানুয়াল লেবার। উইদাউট ম্যানুয়াল লেবার মানে পরিশ্রম বলতে পরিশ্রম না শুধু, আমরা তার বলবো শারীরিক পরিশ্রম নাকি, যেটা শারীরিক ম্যানুয়াল মানে হলো শারীরিক পরিশ্রম। হ্যাঁ, পরিশ্রম ছাড়া যেটা হয়। আবার তাহলে এই ধরনের টপিক আর কি আছে বলেন তো? হোয়াইট কালার জব, তারপরে আরো এই ধরনের টার্ম আছে। এই টার্মগুলো তাহলে আমাকে কি শিখে নিতে হবে। হ্যাঁ, সেম টার্মগুলো আমার শিখে নিতে হবে, যেগুলো কি আর এখন তো হলো গিয়ে ইয়ার যুগ, কি যেন বলে, চ্যাট জিপিটির যুগ। ব্যবহার করেন নাকি আপনারা? জি স্যার, ব্যবহার করি। তাহলে এই ধরনের যত মানে ট্রাম আছে, হ্যাঁ, ওইগুলো কি আপনার জানতে হবে। হোয়াইট কালার জব, তাহলে আর আর একটা বলেন তো কেউ। তাহলে হোয়াইট কালার যদি থাকে থাকতে পারে, তাহলে পিঙ্ক কালার জব আছে না? মেয়েরা আছেন না এখানে পিঙ্ক কালার পছন্দ করেন? বলতে পারবেন পিঙ্ক কালার জব মানে কি? পিঙ্ক কালার জব এটা হলো নারী প্রধান সেবা বা সার্ভিস, পিঙ্ক কালার জব। আচ্ছা, তাহলে ব্লু কালার জব কি? হোয়াইট কালার জানলাম আমি, ব্লু কালার জানবো না? হোয়াইট কালারের বিপরীত আসলে কিন্তু ব্লু কালার। ব্লু কালার জব হলো যে শারীরিক পরিশ্রম ভিত্তিক জব। হ্যাঁ, আর হোয়াইট কালার জব হলো শারীরিক পরিশ্রম নাই। তাহলে ওইখানে কি আছে? ওইখানে আছে বুদ্ধিভিত্তিক পরিশ্রম, মানসিক পরিশ্রম নিশ্চয়ই আছে। হোয়াইট কালার জবটা হলো মানসিক পরিশ্রমের জব, যেখানে শারীরিক পরিশ্রম নাই। তাহলে আমাদের আহ, আরো যে এই ধরনের টার্ম গুলো আছে, ওগুলো আমাদের শিখে ফেলতে হবে। যেমন আমরা যদি বলি যে গ্রিন কালার জব মানে কি, কি হইতে পারে বলেন তো? বুদ্ধি বুদ্ধি দিয়ে কে বলতে পারবে যে গ্রিন কালার জব কি হইতে পারে? কেউ কেউ বলতে পারবেন গ্রিন দিয়ে কি বোঝায় আসলে? বলি না আমাদের বাংলাদেশ হলো গ্রিনারি, মানে গ্রিনারি মানে স্যার সবুজ। আইটি এক্সপার্ট রিলেটেড কোনো জব হলো এটা গ্রে কালার জব হতে পারে স্যার। বুঝি নাই। স্যার যারা আইটি সেক্টর বা টেকনিশিয়ান টাইপসের যে জব গুলো ওগুলো সম্ভবত গ্রে কালার জব। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে গ্রিন কালার জব কোনটা? গ্রিন কালার জব হলো পরিবেশ সংক্রান্ত যে কাজ, এগুলোকে আমরা গ্রিন কালার জব বলবো। যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের তাদের কাজটা হলো, হ্যাঁ, হতে পারে সে ভলেন্টিয়ার, কিংবা হতে পারে সে কোনো সংগঠনের আহ, সংগঠন হতে পারে। আছে না পরিবেশ সংক্রান্ত সংগঠনের নাম কি, যেটা নিউজিল্যান্ডে আছে? কে বলতে পারবেন? পরিবেশ সংক্রান্ত যেই সংগঠন আছে, বলতে পারবেন কেউ? আপনি কি গ্রিন পিসের কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো। তাহলে গ্রিন গ্রিন কেন? পিস নেদারল্যান্ড ভিত্তিক না? নেদারল্যান্ড ভিত্তিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেদারল্যান্ড ভিত্তিক, নিউজিল্যান্ড না, সরি। গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ডে। আচ্ছা, নেদারল্যান্ড ভিত্তিক। তাহলে আমার তাহলে গ্রিন মানে কি বোঝায়? পরিবেশের সাথে আসলে এটা জড়িত। আবার অনেক সময় তো পরীক্ষা হলে এরকম আসে যে গ্রিন পিস কোন ধরনের সংগঠন, মানে কোন বিষয়ের সাথে জড়িত সংগঠন। এটা এনভায়রনমেন্টের সাথে বা মানে পরিবেশের সাথে সম্পর্কিত সংগঠন। আচ্ছা, ওই যে বলছিলাম যে পেন্সিল, আমরা কিন্তু ওখানে পড়ে আসছিলাম। হ্যাঁ, পেন্সিল কিভাবে হয় এটা কিন্তু আলোচনা অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে আর আলোচনা করি না। হ্যাঁ, পেন্সিল নিয়ে আলোচনা হয়ে গেছে। আমরা বলছি যে পেন্সিল প্লাস আমরা যে ব্যবহার করি দেয়াশালাই, ওই দেয়াশালাইয়েরও সম্পর্কে জানতে হবে যে কোন জিনিসটা ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে সিলিকন আছে, সিলিকনটা কোন সাধারণ জ্ঞানে আমরা পড়ছি বলতে পারবেন কেউ?
পৃথিবীতে সবচেয়ে বেশি উপাদান কোন উপাদানটা আছে সবচেয়ে বেশি? এটা আচ্ছা সিলিকন মেবি। সিলিকা স্যার। হ্যাঁ। এটা ভূমি গঠনের আচ্ছা, অনেকে তো কমেন্টস করতেছেন, আমি তো কমেন্ট দিতেছি না। আচ্ছা, ক্লাস মানিক স্যার নেওয়ার কথা ছিল। হ্যাঁ, ক্লাস মানিক স্যার নেওয়ার কথা ছিল, আপনি মনে হয় ক্লাসে ছিলেন না। ভিজিট চলে যাওয়ার পরে ওনার আসলে লিভ নিতে হয়েছে। হ্যাঁ, তা উনি বলছেন যে এটার রেকর্ড ক্লাস আপনাদেরকে দিয়ে দিবে। এখন বিদ্যুতের যেই মহামারী অবস্থা, তাতে তো আসলে কিছু করার নাই, আমি কন্টিনিউ করতেছি। আমার ক্লাস সম্ভবত আপনাদের ভালো লাগে নাই। না স্যার, ভালো লাগতেছে। তাহলে সাধারণ জ্ঞানে মনে হয় আপনারা বেশি আগ্রহী না, সাধারণ জ্ঞান নিজে পড়ে নিতে পারবো এরকম একটা বিষয়। না স্যার, না না সাধারণ ভাই, জ্ঞান তো পড়ছিলাম, আবার রিভিউ হচ্ছে বিষয়গুলা, ভালোই ঠিক আছে, লাগছে। তাহলে আপনাদের মানে সাধারণ জ্ঞান কিন্তু আপনারা বই থেকে পড়ে নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু কথা হলো, আমরা যে স্ট্র্যাটেজির কথা মানে মানিক বললো বা আমি বলতেছি, ওই স্ট্র্যাটেজি গুলো ফলো করার চেষ্টা করেন। যে ওই স্ট্র্যাটেজি ফলো করে আমরা কি, এই যে এখানে বলছে ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ, তাহলে এখানেও কিন্তু মানে বিশ্বের ট্রাইব থেকেও প্রশ্ন আসছে, আবার বাংলাদেশের ট্রাইব থেকেও এই প্রশ্নে প্রশ্ন আসছে। কারণ তাহলে ট্রাইবাল একাডেমি কোথায়, বা ট্রাইবালদের কে কোন জাতি, কোন উপজাতি, কোন জায়গায় অবস্থিত, ওই জিনিসগুলো কিন্তু আসে। অর্থাৎ উপজাতি থেকে একটা প্রশ্ন আসে সাধারণত। তো উপজাতি সম্পর্কে আমার বিস্তারিত আমাদের জেনে ফেলতে হবে। তারপর দ্য ন্যাশনাল সিম্বল অফ বাংলাদেশ ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট অন, হুম, কখন এটা কি হয়েছে, এটা তো আসলে তারিখ, এই তারিখ, এই পেছনের তারিখ সাধারণত এইভাবে করে আসে না। হ্যাঁ, তারপরেও কি অনেক সময় তারিখ চলে আসে। তাই আহ, তারিখ সম্পর্কেও জানতে হবে। সাধারণত ওই যে কি যেন বলে যে মুক্তিযুদ্ধের ইতিহাসের তারিখগুলো চলে আসে। হ্যাঁ, বা প্রথম যে জিনিসগুলো হয়, ওই জিনিসগুলো যে আহ ধরেন যে সংবিধান, সংবিধান নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, হচ্ছে না? তাহলে সংবিধান কত তারিখে অনুমোদন হয়েছে, কত তারিখে সংসদে উত্থাপিত হয়েছে, তারপরে সংবিধান কমিটিতে কতজন ছিল, তাহলে ওইখানের তারিখগুলো, তাহলে সংবিধানের যত তারিখ আছে সব আপনার জানতে হবে, সংবিধান সংক্রান্ত এগুলা যেহেতু স্যার এখন। অনেকগুলো কোশ্চেনই আসছে। সংবিধান আপনার উত্থাপিত হয়েছে 4 নভেম্বর, আর হচ্ছে গৃহীত হয়েছে 16ই ডিসেম্বর। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে একটার সাথে একটা লিঙ্কেজ করে যদি আপনারা জানা জানা থাকে, অনেক সময় পরীক্ষা হলে গিয়ে ওই ওই যে বললেন যে 4 তারিখ, 4 তারিখও থাকে, 12 তারিখও থাকে, ওই যে আপনি যেই জিনিসগুলো জানেন ওই তারিখগুলো কনফিউশন তৈরি করে ওই সময় পরীক্ষার ফলে। ঠিক আছে, আর অপশন না থাকলে তো, অপশন থাকার পরেও কনফিউশন, আর অপশন না থাকলে তো ওই সময় মাথার মধ্যে আরো চিন্তা আসে যে কোনটা না জানি কোনটা লিখবো, কোনটা লিখবো, এরকম ধরনের অবস্থা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা পরেরটা যেটা আছে, হ্যাঁ, এটা আসছে ইয়া থেকে, কি যেন বলে, লোকেশন থেকে। এখন আহ, আচ্ছা, গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া যেটা আসছে, আচ্ছা, শুধু গ্রেট ওয়াল কোথায় অবস্থিত বলতে পারেন কেউ? তো চায়না। চায়না, দেখছেন, শুধু গ্রেট ওয়াল আসলে কিন্তু আপনি পারতেন। হ্যাঁ, কিন্তু সাথে আরেকটা যুক্ত হয়ে আসছে, তার জন্য আপনার কি, এই যে পরীক্ষা হলে দেখা গেছে আপনার কি, ওই যে চায়না আপনি জায়গায় ফেলবেন, চায়না আপনি কি করবেন, চায়না আপনি কিন্তু জায়গায় ফেলবেন, এটাই তো জায়গায়। কনফিউশন, দ্য গ্রেট ওয়াল যদি থাকতো তাহলে চায়নার বেজিং এ হতো। হ্যাঁ, শুধু গ্রেট ওয়াল থাকলে এটা চায়নার বিল্ডিং এ হইতো, বা চায়না আপনার অ্যান্সার দিয়ে চলে আসতে পারতেন। হ্যাঁ, কিন্তু এখানে তো আর মানে চায়না আসে না, এখানে তো আপনার চায়না আসে না, তার জন্য মানে পরীক্ষা হলে অনেক সময় মানে জানার কারণে অনেকে ভুল করে। পরীক্ষা হলে বেশি জানার কারণে, মানে সে জানে, তার কনফিডেন্স বেশি, তার কারণে সে কি করে, পরীক্ষা হলে ভুল করে। সে মানে, জি ভাই। আপনি কি কিছু বলবেন? আপনি লাইনে আছেন, আপনাকে কিন্তু স্টুডেন্টরা মিস করতেছে। হ্যাঁ, জি ভাই, আহ, আমি কারণ শেষ ঘোষণা করে দিই দিয়েছি, আর কি। আমাকে একটু ঘোষণা সুযোগ দিয়েছি দেন, হলো আমি একটু কি শেষ কি করে দিই। হ্যাঁ, আসছি ভাই। ঘোষণা দিয়েছি মানিক স্যারের, এখন কি জানো মানে ক্লাস নিচ্ছেন আমি, তাহলে তো হয় না। এই ঠিক জন্য আছে ভাই, আমাকে একটু, স্টুডেন্টরা ভাই সবাই কোন আপনাকে, পর্যন্ত গেছেন, তারপর থেকে আমি একটু আলোচনা করি। আচ্ছা, আসসালামু আলাইকুম আমরা মালিক ভাইয়া। এখন ওয়ালাইকুম আলোচনা আসসালাম। করতেছিলাম এই যে
৭৭ নম্বর প্রশ্ন, গ্রেট ওয়াল আচ্ছা আসে নাই। হ্যাঁ, গ্রেট ওয়ালের জায়গায় আমরা চলে আসছি। হ্যাঁ, ঠিক আছে আপনি ভাই, অংশগ্রহণ করতে আমি পারেন। অল্পের মধ্যে আর কি শেষ করে দেই। আপনি কি ইয়া দিবেন, স্ক্রিন শেয়ার দিবেন, আমি স্টপ করে দিব। দেন, আমি স্ক্রিনশট দিয়েছি ভাই। ওকে। দুঃখিত, আসলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে লোডশেডিং এর বিষয়টা সবাই অবগত, আর আমি হচ্ছে এমন একটা জায়গায় পোস্টিং করছে যেখানে খুবই ঘন ঘন লোডশেডিং যাচ্ছে, আর আমার ব্যাকআপটাও এখনো ঠিক করা হয়নি, তো এই জন্য একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো আমরা হচ্ছে মোটামুটি অনেক দূর চলে আসছিলাম, তাই না? তো আমরা একটু নেক্সট এর দিকে যাই, গিয়ে আমরা শেষে আলোচনা করবো আসলে কোন কোন টপিকে সব থেকে বেশি জোর দিতে হবে এবং কোন কোন টপিকে একটু কম জোর দিতে হবে, ঠিক আছে? তো মোটামুটি এখানে দেখি কে কে আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে অমিত ভাইয়া, হজরত ইলিয়াস, শাহি ভাইয়া, জান্নাতুল মা আপু, এই তো অনেকে আছে। আচ্ছা, তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের ৭৭ নম্বর প্রশ্ন ভাইয়া বলছিল, আসলে কাবিল মাহমুদ ভাইয়া আসলে এত পরিমাণ এক্সপার্ট, তার ক্লাসটা আসলে সবার ভালো লাগার কথা, ঠিক আছে? আর একটা লেখকের কাছ থেকে ক্লাস করতে পারার মতো আসলে আর কিছু হইতে পারে না। ওয়ালাইকুম আসসালাম মুখলেসুর ভাইয়া। আচ্ছা, তো এরপর ৭৮ নম্বরটা কি আসছে? ওয়ান, পিস কিপিং মিশন বাংলাদেশ পুলিশ ফার্স্ট ওয়েন টু। এই যে আমাদের যে শান্তি ইয়েগুলো হয় না, মিশনগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ কোথায় হচ্ছে প্রথম গিয়েছিল, ঠিক আছে? সেটা হচ্ছে নামিবিয়া। তো আমাদের এগুলো দেখতে হবে যে মিশনে কোথায় কোথায় গিয়েছিল সেইগুলা। তারপরে আমরা আসি, আমরা দ্রুত আগাবো। হু ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন এডুকেশন? ঠিক আছে, এই যে মডার্ন এডুকেশনের ফাদারটাকে, এখন আমি আগেই বলে দিয়েছি যে আমাদের টপিক গুলোকে এমন ভাবে ভাগ করতে হবে যেন ফিক্সড টপিক থেকে আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার যেন ভুলই না যায়। একটা হচ্ছে আমি পারি, একটা হচ্ছে পারি না। আর আমি যেটা পারি সেটা যদি অন্যরা পারে তখন কিন্তু সমস্যা। অন্য একজন পারে সেটা আমি পারলাম না, সেটা হচ্ছে আরো সমস্যা। আমরা অনেক সময় বলি না যে ভাইয়া প্রিভিয়াস কোশ্চেন থেকে প্রশ্ন আসেনি, প্রিভিয়াস কোশ্চেন থেকে প্রশ্ন আসেনি, এমন বলে থাকি, তাই না? এটা কিন্তু বলা যাবে না। প্রিভিয়াস কোশ্চেন থেকে প্রশ্ন আসলে যদি আপনি সেটা মিস করেন তাহলে কিন্তু আপনার প্রিলি পাস হবে না। কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে যেটা আসছে সেটা পারছেন, কিন্তু একটা আনকমন কোশ্চেন আপনি পারেননি, এটা আপনার প্রিলিতে কখনোই ইফেক্ট ফেলবে না, ঠিক আছে? এই জন্য আমাদের পড়াশোনা এমন ভাবে করতে হবে যেন প্রিভিয়াস বেসড কোশ্চেন যেগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই ভুল না যায়। এই জন্য আমি আপনাদের সবসময় বলি যে টপিক বেসড পড়ার সাথে সাথে আমাদের সব থেকে বেশি যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। এই জন্য আমি পুরো কোর্সে আপনাদের প্রিভিয়াস কোশ্চেনটা এমন এমন ভাবে পড়া দিব, এত এত পড়া দিব যেন আপনাদের জিকে এমন ভাবে একটা প্রিপারেশন হয়ে যায় যেন যে কোনো প্রশ্ন আসলেই আপনারা পারেন, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট আমরা চলে যাই, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং রেভুলেশন ইজ রিলেটেড টু এগ রেভুলেশন, এগ প্রোডাকশন সিলভার, এটা আমরা জানি, তাই না? তো এই দেখেন, এই রেভুলেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতেছে, তাই না? তো রেভুলেশন রিলেটেড যতগুলো আছে, সিলভার রেভুলেশন, এগ রেভুলেশন, বর্তমানে আমাদের যে কি রেভুলেশন চলতেছে, অনেক রেভুলেশন, ঠিক আছে? রেভুলেশন গুলো পড়তে হবে। লাস্ট একটা পরীক্ষায় কিন্তু আমাদের কি একটা যেন রেভুলেশন আসছিল যেটা হচ্ছে তিউনিসিয়ায় শুরু হয়েছে, আমার জাস্ট মনে পড়তেছে না। সিনিয়র অফিসারের প্রশ্ন যদি আমরা চলে যাই, দেখবো যে সেম প্যাটার্নই কিন্তু ফলো করছে। প্রথম হচ্ছে গেম, গেম থেকে প্রশ্ন আসছে, ফুটবল, ঠিক আছে? আমরা তো যখন টপিক ওয়াইজ আলোচনা করবো সব টপিক থেকে আলোচনা করবোই। এখন আমরা কোশ্চেনের দিকে ফোকাস না করে টপিকটা দেখি যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে। ৭২ নম্বর কোথা থেকে আসছে? লার্জেস্ট ভলকানো। তাহলে এটা কি, এটা কোন টপিকের মধ্যে পাবো আমরা? লার্জেস্ট স্মলেস্ট ইন দা ওয়ার্ল্ড, লার্জেস্ট স্মলেস্ট ইন দা ওয়ার্ল্ড, এই টপিকটা থেকে আমরা হচ্ছে প্রশ্নগুলো পাবো। ৭৩ নম্বরে কি আসছে? হোয়াট ইজ এ ওয়ার্ড ফ্রেজ নাম্বার আদার সিকুয়েন্স ক্যারেক্টার দ্য রিডস দ্য সেম ব্যাকওয়ার্ড অ্যাজ ফরওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে কি প্যালিড্রোম। এটা আসলে জিকে বলা যায় না, এটা হচ্ছে আমাদের একটা লেখার সিকোয়েন্স নিয়ে আর কি বলা হয়েছে, ঠিক আছে? এটা জিকের মধ্যে জাস্ট ইনক্লুড করা হয়েছে। তারপরে ৭৪ নম্বরটা, হোয়াট সাইন্টিফিক থিওরি প্রপোজড আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান? কোন থিওরিটা বলে যে হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? তো এটা হচ্ছে কি হেলিওসেন্ট্রিজম। তো এটা কিন্তু আবার সেই সায়েন্স, তার মানে আমি আগেই বলেছি যখন এডির কোশ্চেন অ্যানালাইসিস করতেছিলাম তখনও দেখেছি যে বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসতেছে, আবার যখন এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতেছি তখনও দেখতেছি কি সেম জিনিসটা। তো এই জন্য আমাদের বিজ্ঞানকে জিকের একটা মেজর পার্ট হিসেবে আমাদের ধরে নিতে হবে যে জিকেটা হচ্ছে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? জিকের মধ্যে বিজ্ঞানটা আসলে বিজ্ঞানটাকে খুব গুরুত্ব, এটা নিয়ে আমরা শিট দিয়ে দিব যাতে এই রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে আমরা কিন্তু পেরে যাই, ঠিক আছে? তারপরে দেখেন পরের কোশ্চেনটাও সেই একই আসছে, সিনিয়র অফিসার কাটমার্ক কত হয়েছিল কেউ কি জানেন? কেউ বলতে পারবেন সিনিয়র অফিসার কাটমার্ক কত হয়েছিল? 48 হয়েছিল, মাত্র 48.50। 48 49। হ্যাঁ হ্যাঁ, রাইট, 48.50। তো এই যে কোশ্চেনটা কঠিন আসছিল,
তো জিকে যদি আমি মাত্র 8টা 9টা পারতাম, আমার কি বেঁধে থাকতো? আটকে তো? আমাদের কিন্তু আটকাতো না ভাইয়া, তাই না? তো প্রশ্ন যেমন হবে আপনার কাটমার্কও তেমন হবে। এই জন্য কখনো আমরা জিকে পরীক্ষা দিয়ে মানে খুব হতাশ হব না যে কমন আসেনি, এই হয়নি তাই হয়নি। আমাদের যতটুকু আছে আমরা কি করব সেইটা নিয়েই কিন্তু লড়তে হবে। ঠিক আছে? যতটুকু আছে সেইটা নিয়ে কিন্তু আমাদের লড়ে যেতে হবে এবং আমার কাছে আমাদের মনে হয় প্রিলিটাকে পাশ জিকেটা করে হচ্ছে আসতে সব হবে। থেকে কঠিন, মানে ব্যাংকের পরীক্ষার মধ্যে সব থেকে কঠিন জিকে। রাইট, রাইট। সব থেকে কঠিন জিকে হয়েছে কিন্তু এইটা। কে? শিমুল ভাইয়া বললেন নাকি? হ্যাঁ ভাইয়া। শিমুল ভাইয়া কিন্তু ইনার কাছ থেকে, আপনারা যারা ব্যাচে আছেন ইনার কাছ থেকে কিন্তু গাইডলাইন্স নেবেন। ইনি কিন্তু প্রচুর প্রিলি এক্সপার্ট, ঠিক আছে? আর বিশেষ করে জিকে কিভাবে পড়তে হয় ইনি কিন্তু প্রচুর জানে, ঠিক আছে? আচ্ছা, আমি শিমুল ভাইকে পার্সোনালি আর কি জানি, এই জন্য বললাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেয়ারেস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ স্পাইস ইন দ্য ওয়ার্ল্ড? এই জিকেটার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা যেটা হয়, এটার অনেক সময় আমরা উচ্চারণটাও বুঝতে পারি না। এখানে দেখেন কি আছে, স্যাফরন, ঠিক আছে? কিন্তু বাংলাতে আমরা কি বলি? বাংলাতে বলি জাফরন, এই টাইপের বলি না? এই জন্য জিনিসটা অনেকে বুঝতে পারেনি, জানি যে এক্সপেন্সিভ অনেক, তাই না? তারপরেও আমরা ইংরেজিটা না জানার কারণে কিন্তু অ্যান্সার করতে পারি না অনেক সময়, ঠিক আছে? এইটা। তারপর হোয়াট ইজ দ্য টার্ম অফ এনিমেলস মেইনটেইন কনস্ট্যান্ট বডি টেম্পারেচার? এটা কি ছিল? এন্ডোথার্মস। তো এখানে এটাও অনেকে আইডিয়া করে লিখছিল কি থার্মস আছে। তো এটা কি থার্মোমিটারের সাথে কানেক্টেড? তার মানে এটা যেহেতু টেম্পারেচারের সাথে কানেক্টেড করা হয়েছে, সেই জন্য এটা মানে এন্ডোথার্মস ছাড়া অন্য কোনো নাও হইতে পারে, ঠিক আছে? তো মেন যে জিনিসটা আপনাদের বোঝানোর ট্রাই করতেছি, এখন যে জিকেটা হয়ে গেছে এটা হয়ে গেছে সায়েন্স ওরিয়েন্টেড। আমাদের বিসিএস এ কি ছিল? আলাদা করে 15-20 মার্কের কিন্তু জি মানে সায়েন্স থাকে, কিন্তু এখানে সায়েন্সটাকে এমন ভাবে ঢোকানো হয়েছে যে আমরা জিকে বাংলাদেশ পার্ট আর ইন্টারন্যাশনাল পার্ট পড়তে পড়তে করে ফেলতেছি, কিন্তু দেখা যাচ্ছে শেষমেশ যে আমাদের সায়েন্স থেকে আসতেছে। এই জন্য সায়েন্স পার্টটা কিন্তু আমাদের অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা অনেক টাইম ধরে আছি, আমরা এগুলো পড়েছি, জানি। তো কোন কোন টপিক পড়তে হবে আমি অ্যানালাইসিসটা দিয়ে দিই যাতে আপনাদের ফিক্সড টপিকসটা বুঝতে সুবিধা হয়, হ্যাঁ? তো ফিক্সড টপিকসটা একটু স্ক্রিনশট দিয়ে নিবেন, যদিও এটা আপনাদের দিয়ে দেওয়া হবে, ভাইয়া দিয়ে দিবে। তো ফিক্সড টপিক আমাদের কি কি আছে দেখেন তো। রুটিনে যা আছে সেটা তো আমরা একটা সামগ্রিক যেগুলো পড়তে হবে দিয়েছি, তার মধ্যে আবার ফিক্সড আছে যেখান থেকে আমাদের প্রশ্ন আসেই, ঠিক আছে? প্রথমটা কি, 1 নম্বর টপিক, ব্যাংকিং ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যাংকিং ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের কি কি আছে? ব্যাংকিং আছে, বাংলাদেশের অর্থনীতি আছে, ইকোনমি, এবং ইন্ডাস্ট্রির মধ্যে কি আছে? আমাদের শিল্পটা, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমাদের যে ক্যাপিটাল মার্কেট সেটাও কিন্তু আছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে জিনিসগুলো আছে সবই কিন্তু এর মধ্যে ইনক্লুড। আগে আমাদের জানতে হবে যে কোন টপিকগুলো আমার আগে শেষ করতে হবে। এটা ফিক্সড টপিক মানে কি, এটা প্রিলিতেও এটাই পড়তে হবে, রিটেনেও আগে আমার এই টপিকগুলো শেষ করতে হবে। যতই আমি পড়ি না কেন আগে আমার শেষ করতে হবে কি, এই টপিকগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে? সব থেকে বেশি পড়তে হবে কি, সদস্য সংখ্যা বা একাধিক সংস্থার সদস্য কোনো দেশ আছে কিনা, ঠিক আছে? দপ্তর, প্রতিষ্ঠা, এইগুলো মেন হচ্ছে সদর দপ্তর কোথায়, আর এর কতগুলো সদস্য আছে, আর প্রতিষ্ঠা বার্ষিকী কবে, মানে প্রতিষ্ঠিত হয়েছে কবে, জাস্ট এইটুকু। টপিক অনেক মনে হতে পারে যে ভাই আমাদের ব্রেটেন উডস পড়তে হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক পড়তে হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, আইএমএফ, এসডিআর, এআইআইবি, এনডিবি, কিন্তু মেন বিষয় কোনটা? মেন বিষয় হচ্ছে আমার পড়তে হবে কোন জিনিসটা, এইটা জানলেই তো আমার হয়ে যাচ্ছে। আমার আসে কি, হয় সদর দপ্তর আসে, তা নাহলে কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আসে, তাহলে সদস্য কতজন সেইটা আসে, ঠিক আছে? ক্লিয়ার? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? একটু জানাবেন। আচ্ছা, এরপরে আমাদের সংস্থার মধ্যে কি কি আছে? ডাব্লিউটিও, এডিবি, আইডিবি, এডিবি, বিআইএস। এটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেহেতু আমাদের ব্যাংক রিলেটেড, বিস ব্যাসেলের যেটা রিটেনে সব থেকে বেশি প্রশ্ন আসে বিআইএস থেকে, ঠিক আছে? ইউসিবি, সুইফট। সুইফটের ফুল মিনিং কি কেউ বলতে পারবেন? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কি যেন রাইট। ট্রেড। এইটা কতবার রিটেনে আসছে দেখছেন প্রিভিয়াস কোশ্চেন এ পর্যন্ত? প্রিভিয়াস কোশ্চেন ঘাটটা দেখা যাবে সুইফট, তাই না? সুইফট যে এতবার হচ্ছে ফুল ফর্মটা আসছে মানে বলা যাবে না, জাস্ট আপনার প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবেন তাহলে বুঝবেন যে এইটা থেকে কত কোশ্চেন আসে। তারপরে এসপিএফএস, চিপস, রিপোর্ট, ইউএসআইডি, জেআইসি, মানে যত সংস্থা আছে সেগুলো পড়তে হবে কি, সদর দপ্তর, প্রতিষ্ঠার সদস্য, বাস শেষ। এই যে সবগুলো এখানে দেওয়া আছে, বইয়েও কিন্তু খুব সুন্দরভাবে এগুলা পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলো পড়তে হবে। আচ্ছা, তাহলে এগুলো কি গেল, সদর দপ্তরে যেগুলো সংস্থাগুলো পড়ে ফেলতে হবে। এরপরে এখন মোস্ট এখন ইম্পর্টেন্ট যেটা আসতেছে সেটা হচ্ছে ইনভায়রনমেন্ট ইস্যু ডিপ্লোমেসি। প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে সব থেকে পেয়েছে কি, ইনভায়রনমেন্ট ইস্যু ডিপ্লোমেসি। কিয়োটো প্রোটোকল, তারপরে আরো কি কি প্রোটোকল আছে, কয়েকটা প্রোটোকলের নাম বলেন যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসছে, মানে যেগুলো আমাদের পড়তে হয় যে ডিপ্লোমেসির মধ্যে আর কি। এই তো মুখলেসুর ভাই লিখেছেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে। প্যারিস তো আমাদের এগ্রিমেন্ট আছে। ইনভায়রনমেন্ট ইস্যু যে ডিপ্লোমেসি গুলো আছে সেইগুলো আমাদের জানতে হবে।
যেমন কিয়োটো প্রোটোকল, তারপরে হচ্ছে যে COP13, তাই না, কোথায় অনুষ্ঠিত হবে মন্ট্রিল নেক্সটে, প্রোটোকল। হ্যাঁ মন্ট্রিল প্রোটোকল, এইগুলা, এগুলো হচ্ছে দুই জায়গায় ইউজ করতে পারবেন। এক হচ্ছে আমাদের যে কোনো এনভায়রনমেন্ট রিলেটেড ফোকাসেও ইউজ করতে পারবো, আবার হচ্ছে জিকে তে তো আমাদের কাজে লাগবেই। ঠিক আছে, এই জন্য এটাকে আমাদের সব থেকে কি বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। আচ্ছা, নেক্সটে হচ্ছে ইন্টারনাল বাউন্ডারি লাইন। আসছে না? বাউন্ডারি লাইন থেকে আসে না যে হচ্ছে কোন বাউন্ডারি লাইন, কোনটা কোন দেশের পাশে আছে, কোথায় কি, বাংলাদেশের উত্তরে কি, দক্ষিণে কি, মহাদেশ কোথায় কি আছে, রাইট? এই যে ফেরদৌস আহমেদ ইমন ভাই লিখেছেন মন্ট্রিল, এইটা। তো এই বাউন্ডারি গুলো আমাদের পড়তে হবে। এরপরে কি পড়তে হবে? ওয়াটারফল। ওয়াটারফল পড়তে হবে না? ওয়াটারফল পড়তে হবে, যে যে সব থেকে বিখ্যাত ওয়াটারফল কোনটা, তারপর জুয়েলায় কোন ওয়াটারফলটা আছে। এই ওয়াটারফল থেকে কিন্তু আপনি 1-2 মার্ক হয় প্রিলিতে না হলে রিটেনে কমন পাবেনই। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে আপনার ফিক্সড টপিক গুলো বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, ওয়াটারফল। আচ্ছা, এরপরে স্ট্রেটস। স্ট্রেটস মানে কি? প্রণালী। প্রণালী থেকে কিন্তু প্রশ্ন আপনার আসবেই। ক্যাশের রিটেনে প্রণালী থেকে আসছে, এডি রিটেনে আসছে, প্রিলিতে আসছে, সিনিয়র অফিসারে 1 মার্ক আসছে, মানে যাই হোক না কেন আসে। আর এখন যেহেতু ভাইয়া বলছিল, আমি ক্লাস পুরোটাই দেখছিলাম, হরমুজ প্রণালী যেহেতু এখন সব থেকে আলোচিত, তাহলে স্ট্রেটস টপিক কি বাদ দেওয়ার কোনো ওয়ে আছে? নাই। ঠিক আছে, এরপর হচ্ছে মাউন্টেন। মাউন্টেন নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যে কোনটা সব থেকে বড় মাউন্টেন, কোনটা হচ্ছে কোন মাউন্টেনটা কোথায় অবস্থিত, আল্পস কি। ঠিক আছে, মাউন্টেন যতগুলো আছে একবারে পড়ে ফেলবেন। প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলো কোনগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ফারুক হাসান ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে ডিজার্ট। আসে না? সাহারা ডিজার্ট, তারপরে কালাহারি। উপরে তো আমরা যখন অ্যানালাইসিস করতেছিল, ভাইয়া ক্লাস নিচ্ছিল, তখন আপনারা হয়তো খেয়াল করছেন যে ডিজার্ট থেকেও কিন্তু প্রশ্ন আসে। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ টপিক কি? বুক এন্ড অথর্স। অনেকে মনে করে জিকের মধ্যে আবার বুক এন্ড অথর্স কেন আসলো, জিকের মধ্যে বুক এন্ড অথর্স কেন আসলো, আমাদের প্রশ্ন আসতে পারে না? এর মূল কারণটা হচ্ছে, দেখেন, আমাদের আসছে না দ্য আইডিয়া অফ জাস্টিস, রিটেনে অফিসার জেনারেল 21-এ দ্য আইডিয়া অফ জাস্টিস। তারপরে হচ্ছে ম্যাক্সিম গোর্কির কি মাদার আসছে। এই টাইপের যত বই আছে, তারপরে হচ্ছে আমাদের নেলসন ম্যান্ডেলার একটা বই আছে, তারপরে জার্নি হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই টাইপের অনেক বই আছে যেগুলো বারবার ঘুরে ঘুরে প্রিলি রিটেন সব জায়গায় আসতেছে। তো এই জন্য আমাদের কি করতে হবে? বুক এন্ড অথর্সটা খুব ভালোভাবে পড়তে হবে। এরপর জিওগ্রাফিক্যাল নিকনেম, এটা তো আর বলার বাহুল্য নাই। একটু আগে ভাই বলছিল যে যেমন বরিশালের নাম কি, চন্দ্রদ্বীপ আছে। তারপর হচ্ছে ল্যান্ড অফ কেকস কাকে বলে, নিশিত সূর্যের দেশ কাকে বলা হয়, তারপরে হচ্ছে হ্যাপি কান্ট্রি কাকে বলা হয়, রঙের জায়গা পেনকার্ড কোথায় ভাইয়া বলা হয়, পূর্ব নাম বিভিন্ন কিছু কি ছিল আমার? আসে না? শিমুল ভাইয়া, প্রচুর প্রশ্ন আসে কিন্তু এই যে আমাদের হ্যাঁ ভাই আসে। জিওগ্রাফিক্যাল নিকনেম থেকে। তো এইটা আমাদের খুবই দারুণ করে পড়তে হবে। দেখছেন পরিসরটা কত ছোট, কিন্তু এই জিনিসটা যখন আমরা এলোপাতাড়ি ভাবে, এলোমেলো ভাবে পড়ি, তখনই কিন্তু আমাদের জিনিসটা সমস্যা হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন একটু গুছিয়ে পড়ার জন্য। এই জিনিসগুলো জাস্ট একটু খাতায় লেখেন, লিখে ওয়ালে টাঙায় নেন, এগুলো পড়ে যান, দেখবেন ফিক্সড টপিক থেকে আপনার 1 মার্কও ভুল যাচ্ছে না। কোনটা আপনি আপনি পারতেছেন না, হয়তো আপনি একটা রিসেন্ট টপিক ওইটা আপনি পেপারে পড়েননি, বা হচ্ছে রিসেন্ট যে প্রশ্নগুলো পড়ে গেছেন পড়েননি, সেটা আপনি মিস করতে পারেন। কিন্তু এই টপিকগুলো পড়ে গেলে আপনি ফিক্সড টপিক মিস করবেন না। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে জিকে। জিকের মধ্যে আর কি আছে? স্পোর্টস। অবশ্যই খেলাধুলা দেখতে হবে আমাদের, কারণ স্পোর্টস ম্যাক্সিমামই হচ্ছে রিসেন্ট থেকে আসে। এছাড়া আমাদের স্পোর্টস এর কিছু প্রিভিয়াস কোশ্চেন, মানে বিগত কিন্তু ফিক্সড টপিক আমাদের পড়তে হয়, যে বাংলাদেশ কবে হচ্ছে আহ টেস্ট খেলার মর্যাদা পেয়েছে, কবে ওয়ানডে খেলার মর্যাদা পেয়েছে, বা কে প্রথম সেঞ্চুরি করেছে, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলো আমাদের মাস্ট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রাইস এন্ড অ্যাওয়ার্ডস, এইটা তো মনে করেন যে আসবেই। ঠিক আছে, প্রাইস এন্ড অ্যাওয়ার্ডস এর মধ্যে কি কি প্রাইজ আছে? যত ধরনের প্রাইজ আছে, নোবেল প্রাইজ আছে, তারপরে মানে যত ধরনের প্রাইজ আছে, আমাদের অ্যাবেল প্রাইজ আছে, তাই না? এই প্রাইস এন্ড অ্যাওয়ার্ডসটা এটাও কিন্তু রিসেন্টের মধ্যে সব থেকে বেশি আসে। নোবেল প্রাইজ কারা কারা পেয়েছে, ইকোনমিক্সে কে পেয়েছে, কোন সাবজেক্টে কে পেয়েছে, জাস্ট আমার নোট হয়ে যাবে। যখনই নোবেল প্রাইজ হবে, যখনই যে প্রাইজটাই আসুক না কেন, সাথে সাথে নোট করে ফেলবো, যেহেতু এই টপিক থেকে আমার কোশ্চেন আসেই মাস্ট। ওকে। বুকার প্রাইস থেকে বেশি আসে দেখি। নোবেল প্রাইজ থেকে বেশি আসে, আরো একটা প্রাইজ থেকে বেশি আসে, ওই প্রাইজটার নাম কি, ওই যে বুকার যেটা বুকার সাংবাদিকতার প্রাইস জন্য দেয়। ভাইয়া। বুকার হ্যাঁ, বুকার প্রাইজ আসে, হ্যাঁ, রাইট 21-এ রাইট, পদক হ্যাঁ আসে। ওইটাকে বলতে যাচ্ছিলাম, বুকার্স প্রাইজ। এটা থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, এটা আমাদের পড়ে ফেলতে হবে, এগুলো সব রিসেন্ট। আমাদের নতুন কাবিল মাহমুদ ভাই মনে হয় একটা বই আনতেছে, যতদূর আমি দেখলাম, রিসেন্টের উপরে। তো যদি সেরকম একটা বই নিয়ে আসে, তাহলে তো আপনাদের পরীক্ষার আগে সাপ্লিমেন্ট অটোমেটিক্যালি যারা ব্যাচে আছেন বা বই পেয়েই যাবেন। আবার আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। আবার হচ্ছে
যারা এটা মানে শেষের দিকে চিন্তায় থাকবে যে কোনটা রাখবো কোনটা পড়বো, তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা মানে গোছালো জিনিস হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফেমাস পার্সন ইন দা ওয়ার্ল্ড, আসছে না ফেমাস পার্সন? ওই যে উপরে একটা প্রশ্ন দেখছিলাম যে কোন কোন ব্যক্তি নিয়ে আসছিল। তো ফেমাস পার্সন যারা যারা আছে বিখ্যাত, তাদেরকে আমাদের পড়ে ফেলতে হবে। এরপরে হচ্ছে আমাদের নিউজ পেপার এজেন্সিস যারা যেগুলো আছে সেগুলো পড়ে ফেলতে হবে, নিউজ পেপার এজেন্সিস গুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা, এরপর ট্রাইবস, এই দেখেন ট্রাইবস, ওই যে তার তার আসছে না, তার তার আসছে। এছাড়া আমাদের কি গারোরা কোথায় বাস করে, ময়মনসিংহ। তারপরে হচ্ছে আরো কি আছে, সাঁওতালরা, সাঁওতালদের বিখ্যাত অনুষ্ঠানের নাম কি, কারা কি প্রধান, কত ধরনের আমাদের মোট ট্রাইবস আছে, বা হচ্ছে কোন দেশে কত ধরনের ট্রাইবস আছে, ট্রাইবস এবং আদিবাসী। ঠিক আছে, দুইটাই পড়তে হবে। ট্রাইবস যখন পড়ি তখন হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালি চলে যায়, আর আদিবাসী যেটা সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে অন্তর্গত হয়ে যায়। ট্রাইবসও পড়তে হবে, উপজাতীয় পড়তে হবে। ট্রাইবস মানেই আসলে উপজাতি, তো ইন্টারন্যাশনালি এবং এটা দুইটাই পড়তে হবে। আদার যে ইন্টেলিজেন্স গুলো আছে, গোয়েন্দা সংস্থা, সেগুলো আমাদের পড়ে ফেলতে হবে। ঠিক আছে। তারপর রয়টার্স আছে, না রয়টার্স তো আমাদের মনে হয় সংবাদ সংস্থা। আমাদের হচ্ছে ইসরায়েলের যে এটা আছে, ইন্টেলিজেন্সটা আছে, গোয়েন্দা সংস্থা, এটার নাম কি যেন, মোসাদ কি, মোসাদ। মোসাদ। তো এইগুলো এইগুলো কিন্তু এখন খুবই হাইলাইট। ইরানেরটা আসতে পারে, ইসরায়েলেরটা আসতে পারে, তারপরে হচ্ছে আমেরিকার গুলো আসতে পারে, যে যেগুলো এখন আমেরিকার আছে হাইলাইটেড। সিআইএ, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ইন্ডিয়ার র। তো এইগুলো আমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট থেকে কিন্তু বহুত প্রশ্ন এসেছে এই পর্যন্ত। তো পার্লামেন্টটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। পার্লামেন্টের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে কোনগুলো, শিমুল ভাইয়া? এগুলো আসে না যে হচ্ছে আহ কে কাকে হচ্ছে স্পিকার, কাকে কে শপথ পড়ায়, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু বেশি আসে। তো এগুলো আমাদের কিন্তু পড়তে হবে। কোন দেশের পার্লামেন্টের নাম কি, বাংলাদেশের তো পার্লামেন্ট আছে, আপনার আমেরিকার কোনটা বা ইউকে এর কোনটা, এই টাইপের গুলো আপনার পড়তে হবে। ঠিক আছে। জিকে তে মেন হচ্ছে আপনাকে আমি জায়গা দেখাই দিব, কিন্তু পড়তে হবে কিন্তু আপনাকে। আমি হয়তো ক্লাসে আলোচনা করবো, এই জিনিসটা আমাদের মনে থাকবে, কিন্তু মেন হচ্ছে আপনাকে যে পড়াটা চাপাই দেওয়া হবে, আপনি এমন ভাবে পড়বেন যেন ওই টপিক থেকে কোশ্চেন আসলে আপনার জন্য মিস না যায়। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে, এইটা আমাদের পড়তে হবে। ল্যান্ডলক কান্ট্রি থেকে একটা প্রশ্ন বলেন শিমুল ভাইয়া, যে বেলারুশের একটা কোশ্চেন হয়েছিল না, ওই ওই কোশ্চেনটা কি ইউরোপের ছিল? সব থেকে ইউরোপের মানে সব থেকে বড় বড় ল্যান্ড। ল্যান্ডলক কান্ট্রি কোনটা ছিল? সেটা হচ্ছে বেলারুশ। ঠিক আছে। তো ল্যান্ডলক কান্ট্রিটা আমাদের অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর হচ্ছে সি পোর্ট, প্রত্যেকটা দেশের সি পোর্ট গুলো পড়ে ফেলতে হবে। হাইলাইট গুলো কি ক্লাসের মধ্যে কিন্তু আমি দাগিয়ে দিব। এরপর হচ্ছে কন্টিনেন্ট, তাই না, মহাদেশ পড়তে হবে, কান্ট্রি পড়তে হবে, ক্যাপিটাল, কোন দেশের ক্যাপিটাল কি সেটা পড়তে হবে, এবং কারেন্সি পড়তে হবে। আর সর্বশেষ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক যে সায়েন্সের গুলো আছে সেইগুলো আমাদের পড়তে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কোন টপিক, কোন টপিকটা বাদ গেল, আর এই ফিক্সড টপিক প্রত্যেকটা আপনাদের পড়া আছে কিনা, এই টপিক গুলো আপনারা পড়া আছে কিনা। এবং এই যে টপিক গুলো বললাম না, এইটা করলে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল পার্টের, যে আমাদের বিসিএস ইন্টারন্যাশনাল পার্টের কিন্তু 90% কাভার হয়ে গেল। ঠিক আছে। এর সাথে আমরা কিছু অ্যাড করব, যেগুলো তো আছে, এগুলো জাস্ট আমি কিন্তু ফিক্স, একেবারে ফিক্স টপিক গুলো বলছি, যেগুলো থেকে কোশ্চেন বাদ যাবে না অ্যানালাইসিস করে। আর আমাদের সিলেবাসে কিন্তু আরো বেশি দেওয়া আছে, যেমন ওয়ার্ড আউট দেওয়া আছে, ওইগুলো কি আমাদের পড়তে হবে। কারণ এখান থেকে দেখা গেল আমরা কি 60% কমন পাবো, বাকি 40%-এর জন্য কি আমাদের বাকি টপিক গুলো কিন্তু বাদ দেওয়া উচিত না। এই জন্য ওই টপিক গুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের মূলত আলোচনা ছিল। জাস্ট লাস্টের ফিক্স টপিক গুলো সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন। এই টপিক গুলো পড়ে গেলে পরীক্ষার আগে অন্তত, যখন পরীক্ষার আগে আর 10 দিন 15 দিন সময় থাকে, তখন তো আসলে এত বেশি পড়ার সময় থাকে না আমাদের, থাকে। তখন আমাদের এইটাই করণীয় যে আমরা হচ্ছে শুধুমাত্র এই টপিক গুলো রিভিশন করে যাব। দেখবেন যে খুব রিল্যাক্সে খুব সুন্দর একটা পারফরমেন্স দিয়ে আসতে পারতেছেন। কিন্তু যদি আপনি এই জিনিসটা করতে না পারেন, যদি হচ্ছে আবার সেই শুরু থেকে কোনটা রাখবো কোনটা বাদ দিব, এত মোটা বই কি করব, এই টেনশনের মধ্যে যদি চলে আসেন, তখন দেখবেন যে আপনি বিপদে পড়ে গেছেন। ঠিক আছে। তো এটা করা যাবে না। জাস্ট আমি আজকে যে টপিক গুলোর কথা বললাম, এইগুলো হচ্ছে পরীক্ষার আগে পড়ার জন্য। আর আমাদের রুটিন ওয়াইজ যেগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের ধারাবাহিক ভাবে কিন্তু শেষ করতে হবে। এবং কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, প্রত্যেক ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাস যেগুলো থাকবে সেখানে যেন এই বিদ্যুৎ ওয়াইজ কোনো সমস্যা না হয়, সেই বিষয়টা আমি সলভ করার চেষ্টা করছি। তো আশা করি হচ্ছে আপনাদের সমস্যা হবে না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই একটু করে ফেলেন। যারা যারা আছেন, কতজন যুক্ত আছে আমাদের সাথে? 16 জন আছে। তো আপনাদের জি কিনে কি কি সমস্যাগুলো হয়, জাস্ট আমরা একটু শেষে প্রশ্ন উত্তর পর্ব রেখে আমরা আজকে শেষ করব। কারণ আপনাদের ক্লাসের থেকে বেশি জরুরি বাসায় নিজেকে পড়াশোনায় টাইম দেওয়া। ঠিক আছে। প্রশ্ন করেন, প্রশ্ন করতে পারেন যে ভাই রিসেন্ট টপিক হচ্ছে আহ, কত মাসের পড়তে হয়, বা কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হয়,
কত কোশ্চেনই তো থাকে। আচ্ছা, অনেকে চ্যাটে লিখতেছে, তাই না? চ্যাটটা দেখি কে কি লিখেছে। জিকে সাজেস্টেড বুক। আচ্ছা, জিকে সাজেস্টেড বুক বলতে এখন যতগুলা জিকে বই আছে সবগুলাই কিন্তু সেম। এখন ইংলিশ ভার্সনে পড়তে গেলে ইংলিশ ভার্সন বইগুলো আপনাকে দেখতে হবে। আপনি যদি অনেক ব্রড প্রিপারেশন নিতে চান বেসিক ভিউ দেখবেন। আর এর পাশাপাশি যদি একবারে ইংলিশ ভার্সনে কভার করতে চান তাহলে কাবিল মাহমুদ ভাইয়ের বেসিক জিকে বইটা দেখতে পারেন, বা তার ডাইজেস্ট থেকে ওই পার্টগুলো যদি পড়তে পারেন তাও ভালো হবে। আবার যদি বলেন ভাই আমি প্রিভিয়াস কোশ্চেন বেশি প্র্যাকটিস করতে চাই, তাহলে ক্রাক থেকে করবেন বাংলা ভার্সনে। ঠিক আছে, এইগুলাই আছে। আর একটা বই আছে স্পটলাইট জিকে নামে, একটা বইও আছে মোটামুটি, ওইটাও দেখতে পারেন। এইটা আপনাকে মানে মোটামুটি কাভার করবে আর কি। কিন্তু যদি ব্রড বৃহৎ আকারে প্রিপারেশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম একটা বড় সাইজের বই পড়তে হবে, বেসিক জিকে, MP3 বা ক্রাক। হ্যাঁ, ক্রাকে কিন্তু হিউজ প্রিভিয়াস কোশ্চেন, আর প্রিভিয়াস কোশ্চেন জানলেই হচ্ছে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে আমাদের মোখলেসুর ভাই যে বাংলাদেশ বাংলাদেশ সম্বন্ধে কি পড়তে হবে। ঠিক আছে, বাংলাদেশ বিষয়বলী সম্বন্ধে। তো বাংলাদেশ বিষয়বলী সম্বন্ধে আমাদের মেন যেটা পড়তে হয় সেটা হচ্ছে আমাদের যে হিস্ট্রিটা, বাংলাদেশের যে হিস্ট্রিটা আছে, হিস্ট্রির মধ্যে যে সাম্রাজ্যগুলো আছে, ওই সাম্রাজ্যগুলো শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, আর হচ্ছে কে হচ্ছে ওইটা ওই ওই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, এগুলো আমাদের একটু পড়লেই হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমাদের যে 1952 আগের যে মানে ইন্ডিয়ান যে টাইমটা ছিল, ইন্ডিয়ান উপমহাদেশের যে টাইমটা ছিল, ওই টাইমটা আমাদের পড়তে হবে। লর্ড বেন্টিং, তারপরে হচ্ছে পুলিশ ব্যবস্থা কে চালু করে, কোন লর্ড ক্যানিং কি চালু করে, এই টাইপের জিনিসগুলো খুব শর্টে পড়তে হবে, অনেক বেশি না। কে কি করে, যে বিধবা বিবাহ কেউ কে বন্ধ করে, ঠিক আছে, কেউ সুপারিশ করে, এই টাইপের জাস্ট মেন যে ফোকাস টপিক গুলা সেইগুলো পড়তে হবে। এছাড়া আমাদের কি পড়তে হবে, মুক্তিযুদ্ধটা একটু পড়তে হবে। ঠিক আছে, মুক্তিযুদ্ধ পার্টটা একটু পড়তে হবে। তারপর বীরশ্রেষ্ঠ থেকেও অনেক প্রশ্ন আসে, এখন বর্তমান প্রেক্ষাপটে আসবে কিনা জানি না। আমি জাস্ট অ্যানালাইসিস করে বলতেছি যে অ্যানালাইসিসে আমাদের কি কি আসে। তো ব্যাংকে আসলে বাংলাদেশ পার্ট থেকে খুবই কম প্রশ্ন আসে, যা আসে ওই হিস্ট্রি থেকে দুই একটা প্রশ্ন আসবে, এই জন্য হিস্ট্রিটা পড়তে হবে। যেমন আমার মনে পড়ে অফিসার জেনারেল আমার একটা প্রশ্ন আসছিল যে মুঘল সাম্রাজ্যের শেষ রাজা শেষ সম্রাট কে ছিল। ঠিক আছে, তো আমি লিখলাম যে বাহাদুর শাহ, বাহাদুর শাহ টু, বা বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, তো পাশে থেকে একটা মেয়ে বললো ভাই আপনার ভুল হয়েছে। আমি বললাম ভুল হয়েছে মানে, শিওর আপনি? বলে হ্যাঁ আমি 100% শিওর। তো আমি পরে কেটে দিলাম, আমি বললাম কোনটা হবে? উনি বললো আওরঙ্গজেব। আমি বললাম যে আপনি কিভাবে শিওর? তো বলে আমি একটা ছন্দের মাধ্যমে মনে রেখেছি, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, আর ঔষধে মানে হচ্ছে আওরঙ্গজেব। ঠিক আছে, তো এরকম পড়লে হবে না। আমরা জানতে হবে যে আওরঙ্গজেবের পরেও আমাদের একজন ছিল, সে ছিল কি বাহাদুর শাহ জাফর। যদিও তাকে কি রেঙ্গুনে হচ্ছে নির্বাসিত করা হয়, যার ফলে কি তার হিস্ট্রিটা একটু কম আসছে, কারণ উনি একটু কম ফেমাস ছিল। এই জন্য তাই বলে যে উনি যে আমাদের মোগল সাম্রাজ্যের সম্রাট ছিল না, এটা কিন্তু আমাদের বলা যাবে না। তো এইভাবেই কিন্তু পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ, 1947-এর প্রি পার্টটা পড়তে হবে, ওখান থেকেই আমাদের কমন আসবে। 47-এর পর থেকে দেখবেন আপনি ভালোভাবে, এখন কিন্তু আর ওই প্রশ্ন আসে না, যুদ্ধ থেকে ওইভাবে এখন আসতেছে না, ভাষা থেকেও আসতেছে না, এগুলো আমাদের আসে না। আমরা জাস্ট এখন কি করব, বেশি বেশি করে অ্যানালাইসিস করব, প্রতিদিন আমরা দুই একটা করে অ্যানালাইসিস দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। আর সাথে সাথে হচ্ছে বলে দেবো। কিন্তু এখন মেন যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট আর 1947-এর আগ পর্যন্ত এই টপিকটুকু, আর হচ্ছে বাংলাদেশ পার্টটা, এই রিসেন্ট পার্টটা। এইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে মনে করেন জিকে তে আপনি খুব রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবেন। যদি আপনার 10টা হয় তাহলে মনে করবেন যে বাকি কেউ 10টার বেশি পারে নাই। আপনার যদি 4টা হয় মনে করেন বাকি কেউ 4টার বেশি পারে নাই। প্রিপারেশনটা আমার এভাবে নিতে হবে। আপনি 4টা পারছেন মানে যে আপনি খারাপ করছেন এরকম না, কারণ প্রশ্নটা হয়তোবা আউট অফ ইউনিভার্স আসছে, তখন হইতেই পারে। তখন আমার কাটমার্ক কততে দাঁড়াবে? 45-এ দাঁড়াবে, সমস্যা কি? আমার 45-এ আমার তো আমি পাশ করতেছি। কিন্তু আমি কেন টেনশন করব, কেন বলবো যে ভাইয়া জিকে কমন আসতেছে না, এই কমন আসতেছে না, ওই কমন আসতেছে না, এগুলো কখনো বলা যাবে না। আপনাদের আমি একটা ইয়ে বলি, প্রিলি প্রিলি কিভাবে আসলে টিকতে হয় আপনাদের আমি বলি। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বাংলাতে কত মার্ক থাকে। বাংলাতে আমাদের থাকে হচ্ছে 25। ইংলিশে কত থাকে? ইংলিশেও থাকে হচ্ছে 25। ম্যাথে কত থাকে? ম্যাথে থাকে আমাদের 20। তারপরে হচ্ছে জিকে তে কত থাকে? 20। আইসিটি তে কত থাকে? 10। তো যদি বাংলা ভালোভাবে পড়েন এখানে 18 পাওয়া সম্ভব। যদি বিরোচন অংশটাও পড়েন ভালো করে, বিরোচন অংশ সাথে যে কয়েকটা গ্রামারের কথা, আর সাউন্ড স্যার আছে আপনাদের সাথে, আর তো কিছু বলার নাই, কারণ বাংলা নিয়ে তো আপনাদের আর টেনশন নাই। তো এখানে বাংলাতে 18 ধরলাম মিনিমাম পাচ্ছেন। ইংলিশে কত? 25। যদি কেউ মেমোরাইজিং পার্টটা ভালো করতে পারে আর দুই একটা গ্রামার যেগুলো জেন্ডার, নাউন,
তারপরে হচ্ছে সাথে আরো কি আছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভার্বটা, এগুলো পড়লে আমার ইংলিশ পার্টটা ভালো হচ্ছে। এখানে ভালোভাবে করলে 18 পাওয়া সম্ভব। ম্যাথে 20-এ কি, 20-এ যদি আপনি ফিক্সড কিছু টপিকও পড়েন তাও আপনি 13 পাবেন, ঠিক আছে। আর জিকে আমি পরে শেষ করছি, আইসিটি যদি শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন পড়েন আপনি 6 কমন পাবেন, ঠিক আছে। তাহলে 18 18 36, 36 আর 6 কত হয়, 42, 42 52 55, ঠিক আছে। 55 কি অলরেডি কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এখন আপনার জিকেতে কত মার্কের প্রয়োজন, জিকেতে যদি আপনি 10 পান তাও তো আপনার 65 হয়ে যাচ্ছে। জিকেতে যদি আপনি 8 পান তাও আপনার দেখেন যে 62 63 চলে আসছে। তো যখনই আপনি 55 আপ করবেন তখনই আপনার মধ্যে চলে আসবে যে আমি প্রিলি পাস করতেছি, কারণ এত পরিমাণ আমাদের সার্কুলার হয় আর এত পরিমাণ হচ্ছে পোস্ট, 10 গুণ টেকেলে যে সিটটা থাকে 55 প্লাস বা 57 58 প্লাস, হিউজ মার্ক। শুধুমাত্র আমাদের সিনিয়র অফিসার 22 সাল ভিত্তিকটা একটু সাইডে রাখতে হবে, কারণ ওইটা আর্টস ফ্যাকাল্টি করছে একেবারে 11-20 গ্রেডেড স্ট্যান্ডার্ড, ওইটাতে 74 75 যাওয়া যাবে না। এর পরের পরীক্ষা যেগুলো আসছে সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে, যে কেমন কোশ্চেন আসছে, কতগুলো টপিক মানে কতগুলা কাটমার্ক হয়েছে সেগুলো অ্যানালাইসিস করবেন। তাইলে এই হচ্ছে আমার ইয়া। তো জিকে তে আমি কি করবো, ফিক্সড টপিক পড়বো আর রিসেন্ট পড়বো। এখান থেকে পড়ে যদি আমি 13 কমন পাই তাও আমার কিন্তু অনেক, নেগেটিভ টেগেটিভ বাদ দিয়া দেখবেন যে আপনার 61 টু এমনিতেই থাকে, ঠিক আছে। তো এইভাবে প্রিপারেশন। আর যদি আপনি ব্যাংকে চাকরি পাইতে চান এবং আপনি শুধু জিকের উপরে জিকের উপরে নির্ভর হন যে আমি জিকে আমার স্ট্রং পয়েন্ট, তাহলে আপনি কখনো প্রিলি টিকবেন না। এর কারণ হচ্ছে ব্যাংকে জিকে স্ট্রং পয়েন্ট হয়ে আপনার কোনো লাভ নাই। জিকে আপনার কি হতে হবে, একটা এমন একটা জায়গা হতে হবে যেখানে আপনি আপনার পারফরমেন্সটা ভালো দিয়ে আসতে পারবেন, কিন্তু অনেক ভালোর প্রয়োজন নাই। আপনার অনেক ভালোর প্রয়োজন হচ্ছে এই কয়টা টপিকে। তো এই টপিক গুলো ভালো করেন। আর জিকেটা হচ্ছে এমন একটা টপিক, এটা এক এক সময় এক এক আসে। অনেক সময় দেখবেন যে 20টাই কমন। বিআইবিএম এর সময় কি হতো, বিআইবিএম এর সময় কিন্তু 20-এ 20ও হতো। আমি প্রত্যেকটা পরীক্ষায় দেখা যেত 20 19, মানে এর নিচে কখনো আসতো না। কিন্তু যখনই দেখা গেল যে ফ্যাকাল্টি চেঞ্জ হয়েছে তখনই দেখি যে আসলে জিকে গুলো আউট অফ ইউনিভার্স আসা শুরু করছে। তো মেন বিষয় হচ্ছে এইটা। তো তাহলে কিভাবে আপনাদের পরীক্ষার স্ট্র্যাটেজিটা হবে এটা কি বুঝতে পারছেন? আপনাদের কি বোঝাতে চেয়েছি, বলতে চেয়েছি যে জিকে আমাদের এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যেন ফিক্সড টপিক থেকে আমরা মিস করব না, আর রিসেন্ট টপিক থেকে আসলে যেন খুব ভালো করতে পারি। কিন্তু যদি কিছু প্রশ্ন মানে এমন আসলো যে আমাদের পড়াই হয়নি বা বইয়ের মধ্যে নাই, জানা নাই, ওইগুলা নিয়ে আমরা অনেক সময় করি কোন বই কিনবো, এই বই চেঞ্জ করি, ওই বইয়ে খোঁজাখুঁজি শুরু করি। এগুলো করা যাবে না, কারণ জিকে এখন আসছে একরকম, আবার আসবে অন্যরকম, আবার আসবে অন্যরকম। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি যে আপনাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, যে রুটিনটা, এটা ফলো করলে জিকেতে আপনি 15 প্লাস কমন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। জাস্ট এই টপিক গুলো প্রিভিয়াস কোশ্চেন সহ খুব ভালোভাবে শেষ করতে হবে। তো আমি শেষ করব, কারো যদি কোনো কোশ্চেন থাকে করে ফেলেন, তা না হলে আমি হচ্ছে শেষ করে দিব এবং কাবিল মাহমুদ ভাইকে অনুরোধ করবো যে আমাদের লাইফটা শেষ করে দেওয়ার জন্য। স্যার, আপনি হুম। যে বললেন কিছুক্ষণ আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বো বা কিভাবে পড়া উচিত, এটা যদি একটু বলতেন ভালো হতো। হ্যাঁ, রাইট রাইট। কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে আমরা বিগত 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিব, ঠিক আছে। বিগত 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিব। তো আমরা হচ্ছে দেখবেন ওখানে 50টা করে কোশ্চেন দেওয়া থাকে 2 পেজে। 50 50 কত হলো, 100 কোশ্চেন। তো 3 মাসে টোটাল কত, 300 কোশ্চেন, ঠিক আছে। জি স্যার। এছাড়া ওখানে দেখবেন একটা প্রাইজ এন্ড অ্যাওয়ার্ডস এর একটা ইয়ে থাকে, কলাম থাকে। ওই টপিকটা খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে। এবং এটা হচ্ছে মানে কি আমি খেলা এখানে গেম। একটু যুক্ত করি, আমরা জি। কি যেন বলে, এই যে সাম্প্রতিক সারাংশ নামে আমরা একটা জিনিস আনতেছি, ওইটা পরীক্ষার আগে বের করব। হুম, পরীক্ষার আগে আগে আনবো, যাতে ওই যে আপনি যে হিসাবগুলো বললেন না, ওগুলো প্রায় প্লাস, মানে পত্রিকার যে গুরুত্বপূর্ণ ইয়াগুলো আছে, আলোচনা হয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এগুলো আমরা কভার করবো আর কি। হ্যাঁ, এটা জুনে প্রকাশিত হবে, জুনেই আমরা ধরে নিয়েছি জুনে প্রকাশিত মানে পরীক্ষা হবে, কারণ এই জন বলতেছে এই যে পরীক্ষা হয়ে যাচ্ছে, ওই জন বলছে ওই পরীক্ষা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে আমার যতটুকু ধারণা বা না আমার ভাই, ঈদের পরে চলে যাবে মনে হচ্ছে, কারণ ঈদের হচ্ছে আগে পরীক্ষা হবে না। হবে তবে না। হ্যাঁ, আপনার প্রস্তুতি যে ঈদের পরে হবে, ঈদের পরে এসে পড়াশোনা করবো, এই জিনিসটা মাথার মধ্যে রাখেন না। হ্যাঁ, প্রস্তুতি আপনাদের নিতে হবে। আপনি যদি চিন্তা করেন যে সামনের সপ্তাহে পরীক্ষা হবে, এরকম চিন্তা করে যদি আপনারা পড়াশোনা করতে পারেন, তাহলেই সফল হবে। যে সামনের সপ্তাহে পরীক্ষা আপনার, ঠিক আছে, সামনের সপ্তাহে পরীক্ষা, আপনি মানে পড়াশোনার গতিটা ওই লেভেলে নিয়ে যান। কারণ পরীক্ষা, আমি তো পরীক্ষা দিতে দিতে এমন পরীক্ষা দিয়েছি যে আহ সেই জন্য বলে যে পরীক্ষা দেওয়া মানে কি, যে নিজেকে প্রস্তুত করে ফেলা। যে আপনার যখন পরীক্ষা থাকবে, পরীক্ষার ডেট থাকবে, তখন আপনার
চিন্তায় থাকবে যে আমার পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। আমাদের যেই কোর্সের মধ্যে যে মডেল টেস্ট গুলো আছে, আপনি চিন্তা করবেন যে এটা হলো সামনে আমরা টেস্ট একটা নিব, এটা হলো এই ক্লাসগুলোর পরে একটা ফ্রি মডেল টেস্ট নিব। ওই মডেল টেস্টটা আপনি চিন্তা করবেন যে ওইটাই আপনার পরীক্ষা, আগামী বৃহস্পতিবার নিব, তো ওইটাই আপনার পরীক্ষা। আপনি চিন্তা করে আহ ওইভাবে করে প্রিপেয়ার হবেন যে বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করে পরীক্ষাটা নেওয়া হবে। হ্যাঁ, হুবহু বিগত প্রশ্ন দেওয়া হবে না। হ্যাঁ, ওই এখান থেকে হুবহু প্রশ্ন পাবেন না, কিন্তু প্রশ্নটা এমন পাবেন যে বিগত প্রশ্নের বিশ্লেষণ করে প্রশ্নটা করা হবে। ওই পরীক্ষাটা জি জি আপনাকে ভাই। ফাইনাল পরীক্ষা মনে করে আমি হ্যাঁ, তাহলে পড়াটা স্ট্রং হবে আর কি হ্যাঁ, অনেক। পড়াটা আপনি চিন্তা করবেন যে আমি পড়াটা এমন ভাবে পারি যাতে ওখানে আমি কি হতে পারি, কি যেন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারি। ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে, তাহলে আমি তাহলে আমরা 2 মিনিট বলি, বলে শেষ করে দিই। হ্যাঁ 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 ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এ প্রথম 50 কোশ্চেন পড়বেন, তাহলে 3 মাসে কত মোট হচ্ছে আপনার 300 কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রাইজের যে পার্টটা এটা খুব সুন্দরভাবে দাগিয়ে পড়ে ফেলবেন, খেলাধুলার যে অংশটা সেটা খুব ভালোভাবে পড়ে ফেলবেন। আর আর প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট পেজ উল্টাবেন, উল্টায় জাস্ট হেডলাইনটা পড়ে ফেলবেন। তো যে হেডলাইনটা আপনার পছন্দ হবে, মনে হবে যে এই ইস্যুটা পেপারের মতো আর কি, যে পড়া উচিত আমার ব্যাংকের জন্য, জাস্ট সেই টপিকটা একটু পড়বেন, এটাই এনাফ। ঠিক আছে। ঠিক জি আছে স্যার। ভাই, তাহলে এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনা ছিল। জাস্ট ফিক্স টপিক যেগুলো বলছি এগুলোকে একটু গুরুত্ব দিবেন বেশি, যখন মানে রুটিনে তো এগুলো সবই আছে, এগুলোর উপর একটু বেশি, কারণ এটা অ্যানালাইসিস করে করা, ঠিক আছে। যে কয়েকটা প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এই টপিক গুলো থেকে বেশি কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো এইটার উপরে সব থেকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আর বাকি টপিক তো আমাদের পড়তে হবে এমনিতে। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি শেষ করে দিতে পারেন শেষে এন্ডিং করে। কাবিল মাহমুদ ভাইয়া আছেন? হ্যাঁ, আমি আসছি। আচ্ছা, যারা এই যে কি যেন বলে আমাদের এখানে যুক্ত আছে টোটাল 16 জন, 16 জনের মধ্যে 14 জন আমরা শিক্ষার্থী। তো আপনাদেরকে বলবো আপনারা আসলে কোর্স করবেন, যেই জিনিসটা আমরা পড়াই বা যে এক একটা কথা, কিন্তু প্রতিটা কথাই মূল্যবান। অনেক কাছে ঘুমাই যাচ্ছে যে সাধারণ জ্ঞান পড়ে নিব, ওনাদের কথা কি শুনতে হবে। তো এই যে সাধারণ জ্ঞান আলোচনার মাধ্যমে পড়া, আপনি আলোচনার মাধ্যমে এই যে আমাদের মানিক যে জিনিসগুলো বলছেন, এই জিনিসগুলো থেকে আপনার দেখা গেছে একটা না একটা জিনিস মাথার মধ্যে গেঁথে গেছে। আজকের এই ক্লাসে দেখা গেছে আপনার ক্লাসের কারণে আপনার পরীক্ষার মধ্যে গিয়ে একটা সাধারণ জ্ঞান আপনি সঠিক করে আসছেন, এটাই কিন্তু সার্থকতা। হ্যাঁ, তা আমার মনে পড়ে যে আমি একটা পরীক্ষা করার সময় কি যেন বলে একটা পাশে টিউশনি করতে গিয়েছিলাম। ওই টিউশনি করতে গিয়ে, হ্যাঁ, টিউশনি করতে গিয়ে আমি একটা বই পাশে পেয়েছিলাম। হ্যাঁ, তিতাস একটি নদীর নাম, টিউশনি করতে গিয়ে পেয়েছিলাম। তো টিউশনি করতে গিয়ে আমি ওই পাশে বইটা পাইছি, বইটা পাই আমি একটু হাতে নিয়ে 5 পৃষ্ঠা আর লাস্ট পৃষ্ঠা, তিতাস একটি নদীর নাম কিন্তু আমাদের সময় পাঠ্য ছিল না, আমরা পড়ি নাই, বিকল্প বই ছিল পদ্মা পদ্মা নদীর মাঝি, তো ওটা পড়ছি, ওটা আমরা পড়ি নাই। তো হয় কি যে ওইটা পড়ার কারণে আমি ওই একটা ভাইবা পরীক্ষার মধ্যে গিয়ে আমি কি পারছি যে ওইটা হলো অমুকে লিখছে, এবং ওইটা ওই বিষয় নিয়ে লেখা। হ্যাঁ, বিষয়বস্তু মানে উপজীব্য জিজ্ঞাসা করছিল আর কি। তো হতে পারে যে আপনি যে জিনিসটাকে অবহেলা করতেছেন, একটা কথা আপনার দেখা গেছে কি কাজে লাগতে পারে। হ্যাঁ, তাই ক্লাসে থাকবেন, পরীক্ষা দিবেন, একটা পরীক্ষা থেকে একটা যদি আপনার জীবনে কাজে লাগে, আপনি সাধারণ জ্ঞান 20টা প্রশ্নের পরীক্ষা দিচ্ছেন, 20টাই তো আপনার পরীক্ষা আসবে না, একটা আসবে, একটা আসবে। তো ওই একটাই কি আপনাকে অনেক মানে হাজার হাজার পোলাপানের চেয়ে আপনার আগাই দিবে, মানে চাকরি বাকরির চেয়ে আপনাকে আগাই দিবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আহ কেউ কি মেসেজ দিয়েছেন? স্যার ওকে, পরীক্ষাটা কোথায় হবে? পরীক্ষা আমাদের ওয়েবসাইটে হবে। ওয়েবসাইটটা এখনো লাইভ হয় নাই, লাইভ হয়ে যাবে আজকে কালকের মধ্যে। আমরা 30 তারিখে পরীক্ষা নেব বলছি, কালকের পরের দিন। হ্যাঁ, ওয়েবসাইটে হবে। আমরা ওয়েবসাইটের লিঙ্ক হোয়াটসঅ্যাপে এবং গ্রুপে জানিয়ে দেবো। স্যার আমরা যারা পরীক্ষার ব্যাচে আছি,
আমরা কি স্যার পরীক্ষার আগে তাহলে টপিক গুলো পাবো না, বা পিডিএফ হোক বা রেকর্ডিং গুলো? আচ্ছা, আমি বলি, এটা না, আহ এই যে কি বলি, জি জি, যে বলুন আপনাদের স্যার। যে ক্লাসগুলো না হচ্ছে, ওই ক্লাসগুলো বিগত প্রশ্নের উপর পরীক্ষা হবে। যে কোনো বই থেকে আমরা বিগত প্রশ্নটা পড়ে নেবেন। আমাদের এখানে যেই ইয়াটা আছে, কি জানা বলে, ক্লাস লেকচারটা দেওয়া হয়েছে, যেমন আহ, যারা যারা আমাদের কোর্সে যারা যে লেকচার গুলো দিছে, ওইখান থেকেই প্রশ্ন থেকে আসলে প্রশ্ন হবে। হ্যাঁ, আচ্ছা এখন বিগত প্রশ্নের বিশ্লেষণ দিয়ে মডেল টেস্টটা হবে। ঠিক আছে, এটার জন্য কোনো পিডিএফ না, এটা এই ক্লাসগুলো আসলে ফ্রি ক্লাস। যে ক্লাসগুলো আপনারা করতেছেন এই ক্লাসগুলো ফ্রি ক্লাস। হ্যাঁ, এখানে টিচারদেরকে আমি বলি নাই যে প্রশ্ন নিতে হবে। তারপরে দেখি যে যদি পিডিএফ তারা দিতে চায়, টিচারদের সাথে কথা বলে দেখি, স্যার তাহলে কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্কের পরীক্ষা হবে। 100টা প্রশ্ন থাকবে, 100 মার্কের পরীক্ষা। মানে যে 5টা সাবজেক্ট, ওই 5টা সাবজেক্ট থেকেই প্রশ্ন হবে। তো আগামীকাল আমরা কম্পিউটার ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার আমার আমার আরেকটা লাস্ট একটা কথা ছিল স্যার, সরি আপনাকে খুব বিরক্ত করছি, তারপরও বলি স্যার। আসলে স্যার আমরা যখন জেনারেল নলেজ নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করি, আমার দেখা যায় যে স্যার আমরা প্রিলিমিনারি বা এমসিকিউ নিয়েই টপিকগুলো নিয়ে ম্যাক্সিমাম আমরা মানে অ্যানালাইসিস গুলা করি স্যার। স্যার রিটার্নের জন্য কি কোনো অ্যানালাইসিসের সিস্টেম যদি মানে করতেন খুব ভালো হতো স্যার, কারণ হ্যাঁ, আসলে হ্যাঁ, রিটার্ন। করা হবে, করা হবে, করা হ্যাঁ, হবে। আর এই যে আমাদের সাথে যুক্ত আছে মানিক। হ্যাঁ, জি ভাইয়া, আমাকে শুনতে, মানিক রিটেনের কিন্তু বিষয়টা হচ্ছে অ্যানালাইসিসে সেরা। যে হ্যাঁ, সে ফ্যাকাল্টি যে টপিক গুলা পছন্দ করে তারা ওই প্রিলিতেও সেখান থেকেই কোশ্চেন করে, আবার রিটেনও দেখবেন সেখান থেকেই কোশ্চেন করে। তারপরে আমরা অ্যানালাইসিস আমাদের রেডি আছে, আমরা খুব ভালোভাবেই দিয়ে দিব সব থেকে মানে যদি আপনাদের কাছে কারোর কাবিল বা মাহমুদ ভাইয়ের হচ্ছে ব্যাংক রিটেন ডাইজেস্টটা থাকে, দেখবেন কিভাবে ওখানে সুন্দরভাবে অ্যানালাইসিসটা প্রেজেন্ট করা আছে। তারপর ওই জিনিসগুলো আমি আপনাদের শো করার ট্রাই করব, সাথে সাথে আমি নিজেও একটা মানে স্পেসিফিক আর কি অ্যানালাইসিস আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনাদের খুব সুবিধা হয় আর কি কোন কোন জিনিসটা পড়বেন। ব্যাংক ধন্যবাদ স্যার রিটেনের আপনাকে। জন্য প্রিলিগুলা করলেও তো কভার হয়ে যায়। হ্যাঁ। ভাই আসলে কভার হয়, কিন্তু মানে মাঝে মাঝে হয় কি আসলে প্রি মানে রিটেনের জন্য তো আসলে মুখস্থ করে লিখতে হয়, তো তো বুঝছি মানে বুঝছি, শরীফ ভাই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে মানে প্রিলির পরে তো রিটেনের জন্য সময় কম থাকে, তো শর্ট টাইম তো আসলে এত প্রিলির মতো ব্রড পড়া যাবে না। তো স্পেসিফিক কোন কোন টপিক গুলো আর কি পড়লে সুবিধা হয় সেটা তো আমরা আর সেভাবে অ্যানালাইসিস করে দিব। জি স্যার, আর একটা ব্যাপার হচ্ছে স্যার, অনেক সময় মানে প্রশ্নের অপশন দেখে অনেক সময় স্যার প্রশ্ন মানে ভুলে যাওয়া প্রশ্ন অনেক সময় ঠিক করা যায়। অনেক সময় দেখা যায় যে স্যার প্রশ্ন কমন পড়ছে, অপশন দেখলে এটা উত্তরটা ঠিক হয়ে যায়, কিন্তু স্যার মানে রিটেনের সময় তো পুরা টানা মুখস্থ করতে হয়, তাছাড়া সময়ের একটা ঘাট রাইট লিমিটেশন রাইট, থাকে। রাইট রাইট, সমস্যা নেই। যেহেতু আমি আপনাদের সাথে আছি, আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার ট্রাই করবো। আমাকে যারা চিনেন জানেন আমি কতটা হচ্ছে মানে নিজেকে উজাড় করে দিতে পারি আপনাদের জন্য, সেটা সম্বন্ধে অল্প হলেও ধারণা আছে। চেষ্টা করবো আমি যতটুকু অ্যাচিভ করছি জ্ঞান সবগুলো আপনাদের জন্য আর কি, ভালোর জন্য আর কি, যাতে আমি দিতে পারি সেইটা। টেনশন করার ধন্যবাদ কোনো দরকার নাই। ধন্যবাদ স্যার আপনাকে। ওকে ভাইয়া, স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে আসলে আহ, একটু একটু ডিস্টার্ব হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, অনলাইন ক্লাস। তারপর আমরা চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। ব্যাকআপ আহ, তো আপনি আসেনি, আপনি তো অল সাবজেক্টের এক্সপার্ট, হ্যাঁ, আমরা চলে আমি গেলে আপনি আমি চালাই হ্যাঁ নিবেন। আমি ব্যাকআপ হিসেবে থাকবো। তবে ওই যে প্রত্যাশা করে তো, যে যে টিচারের মানে শো করছি ওই টিচারকেই প্রত্যাশা করে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আহ, আজকের মতো আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।